সুরুচির মধ্যে একটা কিছু থাকে আলাদা। সুরুচির পুজো দেখতে হয়, নাহলে আফসোস করতে হয়। এই যে আজকে বাণিজ্যিকরণ হয়েছে, এটাও শুরুয়াত কিন্তু সুরুচির সঙ্গে হাত ধরে। থিমের উপরে থিম সং, ভিডিও, একটার পর কত বলবো, এখন সবাই করছেন, খুব ভালো। সুরুচিকে ফলো করছেন। হোর্ডিংটা শুরু করেছিলাম, হাতে লেখা হোর্ডিং। তখন শুধু নিউ আলিপুরের কয়েকটা জায়গায় লিখলাম যে বারুদিগ্রাম দর্শন করুন। আমি বলেছিলাম যে উনি যদি আমার পুজোতে না আসেন আমি রাজনীতি ছেড়ে দেবো। অনেক বিতর্ক। উনি হচ্ছেন থিম পুজোর স্রষ্টা বলতে পারেন। একটু তো আমি খুঁতখুঁতে লোক, আমি পারফেকশনে বিশ্বাস করি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্লাবের জন্যই থিম সং লেখেন, তার নাম সুরুচি। মাগো তুমি সর্বজনীন, এই গানটা আজকে মানে ইতিহাস। সবাই তো বোম্বের শিল্পীরাই গিয়েছে, অরিজিৎ সিং থেকে সবাই গান করে। অরিজিৎ সিং যে কনসার্ট করে তাতে যে টাকার চার্জ করে, আপনারা সেই পেমেন্ট করেছিলেন না শুধু ফোন করে দিয়েছিলেন? যখন অরিজিৎ সিং গানটা গেয়েছেন সেই বছর তিনি কতগুলো বাংলা গান গেয়েছেন? মানে ওই গানগুলো করেছে বলে এই গানটা ফ্রিতে এক্সট্রা ফ্রি হয়ে গেছে। এই যে জায়গাটা রয়েছে এর এক্সিট গেট কোনটা আছে? এমার্জেন্সি গেট, এই বড় গেট। আমার যেভাবে আমরা কোশ্চেন করছি তাতে যদি একটা কিছু মেসেজ চলে যায়, ঠিক আছে, আমরা শুধু জানার জন্য চেষ্টা করছি যে মেন গেট কোনটা। সুরুচির পুজোতে 5-10 লাখ লোক পার ডে হয়নি, এমন দিন হয়নি। দুর্গা পুজোটা দেখুন এখন কেমন হয়ে গেছে, কর্পোরেট স্টাইলে হয়ে গেছে। যে কর্পোরেটটা সব পুজো কন্ট্রোল করছে, কর্পোরেটটা সব পুজো করছে, কর্পোরেট স্টাইলে পুজো হচ্ছে। তাহলে এইভাবে পুজো করতে পারবেন না বেশি আপনি। তাহলে ওই শুধু ইট পাথর আর রডের পুজো হবে, বাদ বাকি পুজো হবে। আর আপনাদের ক্লাবে পুরো ভর্তি রয়েছে সেলিব্রিটিদের। আপনি পয়সা দিয়ে করাতে পারবেন। সেটা আপনি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একজন কর্তা বলে। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কিচ্ছু নেই, আমি তো একজন সামান্য। না না, এটা আমার কথা না, আমাকে চুপ করাতে পারবেন। 2019-এর পর অরূপদা যেহেতু ফুল প্লেজের একটু টাইমটা কম দিতে পারছে, 2020, 21, 22, 23, 24 5টা বছর তারা আর মুখ দেখতে পারলো না। শুধুমাত্র অরূপবাবু একটা জিনিস ভাবেন, এটা ভুল ধারণা। বাট অনেক সময় ভালো কাজ করেও আমরা পাইনি, যেগুলো আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি কিন্তু পুরস্কার পাইনি, আজকে সেটা নিয়ে চুলচেরা বিচার। আমরা কোনদিন অ্যাওয়ার্ডের জন্য পুজো করি। ম্যান অফ দি ম্যাচ, ম্যান অফ দি সিরিজ সব পাওয়া হয়ে গেছে। 13খানা এশিয়ান পেন্স আছে। একটি বিশেষ পুরস্কারকে যারা হাইলাইট করছেন যে ওটাই পেলে ওটাই শেষ কথা, এটা আমরা বিশ্বাসী। আমি 2011 সাল থেকে 2015 সাল পরপর 5 বছর এশিয়ান পেন্স পেয়েছি। এ রেকর্ড ভাঙার ক্ষমতা আর কারণ। একটা ক্লাব কন্টিনিউয়াসলি যখন 11, 12, 13, 15, 14 প্লাস 17, 18, 19 যখন পেয়ে যায়, তখন এমনও সিচুয়েশন হয় যে অ্যাওয়ার্ড দিচ্ছে তা নিয়ে বিদ্রোহ শুরু করে দিয়েছিল প্রত্যেকটা ক্লাবের পক্ষ থেকে। আর সেটা নিয়ে অনেক বড় মিটিং হয়, সমস্ত কিছু হয়, শুধুমাত্র যে একটা ক্লাবকে তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক পরিচয় পেয়েছেন না রাজনৈতিক তাদের কোনো জায়গায় পুশ করেছেন বলে পেয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, বলা উচিত না। একজন পুজোর সংগঠক আর পুজোর সংগঠকে বাজে শব্দ ব্যবহার করো না। ভদ্রভাবে বলতে পারি যে তারা হতাশা থেকে বলছে। এবং ক্লাব সংগঠন করতে গেলে রাজনীতি নেই এমন কোনো জায়গা নেই, রাজার নীতিতে কিছু নেই। নমস্কার স্বরূপদা। প্রথম কথা হচ্ছে, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি কোনো অ্যাঙ্কার, আমি কোনো আপনার নিউজ চ্যানেল থেকে এসেছি, আপনার ইন্টারভিউ নিতে এসেছি, এরকম আপনার ধারণা হতে পারে। কিন্তু আমি আপনাকে একটু খোলাখুলি পুরো ব্যাপারটা বলি, তাহলে মানে আমি যে নার্ভাস ফিল করছি আপনার এই চারিদিকে যে রয়েছে পরিস্থিতি, সেটার জন্য বোঝাচ্ছি। আমি একজন জৈত্রী টিভি যে আর্টিস্টদেরকে নিয়ে কাজ করে, প্লাস আরও কিছু স্পিরিচুয়াল আছে, আর কিছু নিউজ একটু দেওয়ার চেষ্টা করি। আর্টিস্টদেরকে নিয়ে খুব বেশি ভালোবাসি, তার কারণ হচ্ছে আমি নিজে একজন শিল্পী, ব্রডকাস্ট ডিজাইনার। কোম্পানিতে যখন আমি জৈত্রী টিভিতে জয়েন করলাম, তখন ওরা ঠিক করলো যে আর্টিস্টদেরকে নিয়ে একটা পডকাস্ট হতে পারে, আর যারা আর্ট এনথুজিয়াস্ট রয়েছে তাদেরকে নিয়ে পডকাস্ট হতে পারে। আমি নর্মালি একটা রুমের মধ্যে বসে ডিজাইন করি, ঠিক আছে? তো সেখানে অন্ধকার রুম 1 মাস, 2 মাস, 3 মাস থাকতে বলুন, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। এই সামনে দেখছেন 4খানা ক্যামেরা রয়েছে, এতে আমি অনেক নার্ভাস রয়েছি। আর তারপর যখন আপনার মতন মানে গম্ভীর মানুষ যখন থাকে, তখন আরও বেশি নার্ভাস আমি ফিল করতে শুরু করেছি। যদি এই পুরো ব্যাপারটাকে একটু আপনার ক্লাবে আমি এসেছি, আপনার বাড়িতে এসেছি, একটু সচ্ছল করে দেন, তাহলে আমার খুব ভালো হয় কথাবার্তা বলতে। যেহেতু আমি কোনো অ্যাঙ্কার নই তথাকথিত, আমি একটু ছোটো ভাইয়ের মতন কিছু কোশ্চেন করে ফেলবো, সেই কোশ্চেনের অ্যান্সার জানার চেষ্টা করব। কীরকম? সুরুচি সংঘ হচ্ছে একটা মানে আমরা যদি বলি যে দক্ষিণ কলকাতার পুজো দেখতে গেলে সুরুচি যদি কমপ্লিট না করা হয় তাহলে পুজো কমপ্লিট নয়। প্রথম কথা আমি বলে রাখি, আমার গলা ভেঙে গেছে, কারণ দিনরাত এখন কাজ করতে হচ্ছে পুজোর জন্য। তার জন্য আমাকে ক্ষমা প্রার্থী করবেন। শুনবেন একমাত্র স্বরূপদাকে, উনি ভালো বক্তা, উনিই বলবেন। প্রথম কথা হচ্ছে সুরুচি সঙ্গে আপনি যুক্ত হলেন কিভাবে? প্রথমেই বললেন যে আপনি একজন শিল্পী, এবার তেমন আপনার শিল্প সত্তা আছে। এখন শিল্প সত্তায় শিল্পী তো অনেক ধরনের হয়।
আমিও ব্যক্তিগতভাবে কিছু শিল্পীদের সঙ্গে যুক্ত বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এখন তো এই শিল্পী সত্তায় আপনি যখন কারোর কাছে আসবেন বা কাউকে প্রশ্ন করবেন, তো সেখানে আপনার প্রশ্নগুলো কিন্তু এমন হওয়া উচিত যেখানে কোনো নির্দ্বিধা বা নির্বাধায় হওয়া উচিত। এবং যেখান থেকে আপনার মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেরিয়ে আসা উচিত। এবং আমি চেষ্টা করব আমাদের এই ছোট্ট বুদ্ধিমত্তায় আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। দ্বিতীয়ত আপনি বললেন আপনি একজন ডিজাইনার, অর্থাৎ আপনি আগামী দিনে স্বপ্ন দেখতে পারেন বা আপনি স্বপ্ন দেখান। আমি একজনের সঙ্গে এমন বসে আছি যিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান, তাই তো? আমাকে অনেকটা হালকা করলেন। এবার আপনি বলুন যে আমরা কিভাবে যুক্ত হলাম। ঠিক, আসলে আমি ছোটবেলা থেকে খুব খেলাধুলা ভালোবাসি। বিশেষত আমি ভালোবাসি ফুটবল। ফুটবল আমার এখনো সুযোগ পেলে কখনো কখনো মাঠে নেমে পড়ি। ফুটবল হচ্ছে আমার প্যাশন, ফুটবল আমার লাভ, ফুটবল আমার বলতে পারেন ড্রিম। এবং সুরুচির সঙ্গ একসময় ভলিবলে খুব ভালো পজিশনে ছিল। সেই সময় আমি অনেক ছোট ছিলাম। এই মাঠটা তখন এত ছোট ছিল না। এ পাশের কোনো বাড়িঘর ছিল না। একটা বিশাল মাঠ ছিল। সেখানে ভলিবল খেলা হতো, বাস্কেটবল খেলা হতো। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এখান থেকেই কিন্তু ২ জন প্লেয়ার ভলিবল থেকে ন্যাশনালে চান্স পেয়েছে, ন্যাশনাল খেলেছে। তো আমরা ওই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার জন্যে পাশে আরেকটা মাঠ আছে। এখন এলআইসি বিল্ডিং হয়ে গেছে। সেটাকে আমরা বলতাম এলআইসির মাঠ। বিশাল মাঠ। আর তখন ওখানে আমরা ফুটবল খেলতাম, এখানে ভলিবল খেলতাম। তো এই ছোটবেলা থেকে খেলার সঙ্গে যুক্ত হতে, হতেই সুরুচির সঙ্গে আমরা যুক্ত হয়ে পড়ি। এবং সেখান থেকেই সুরুচির সঙ্গে বেড়ে ওঠা, ভালোবাসা, হাসি, কান্না, দুঃখ করেই একসঙ্গে বেড়ে ওঠা। যেহেতু আপনি একজন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছেন, আমরা আমরা কিন্তু সবসময় আশা করব যে আপনি পলিটিক্যালি কোনো উত্তর দেবেন না, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি সবাইকে ভালো করে চলার তো দরকার নেই। এটা তো পুজো, এটা তো আমার পুজো, এটা তো আমি সুরুচি সঙ্গের পুজো আছে, ঠিক আছে? তো আমার পুজো সব থেকে বেস্ট, এটা কিন্তু যেন আমি শুনতে পাই, ঠিক আছে? আমি আমি এখনও প্রশ্ন করিনি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে আপনি যখন পুজোতে এলেন, আপনার প্রথম দায়িত্ব কী ছিল যে এই পুজোটাকে সামলাবার জন্য? আপনি ম্যানেজমেন্টটা এখানকার দেখেন, সেটা আমি জানি। দেখুন, এই পুজোটা আমাদের প্রথমত। আমরা সবাই মিলে পুজোটা করি এবং সবারই এর মধ্যে কিছু না কিছু ইনপুট থাকে। মানে কেউ ধরুন তার বুদ্ধিমত্তায় কোনো ডিজাইনে দেয়, কেউ চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করে। এবং আমি জানি না কোন ক্লাবে কি হয়। এখানে একটা পুজো যখন হয়, ও যেটা যখন থিম বা ভাবনা নিয়ে আলোচনা হয়, এবং আপনি যদি দেখেন যে সারা কলকাতা বা পশ্চিমবঙ্গে যে ভাবনার চিন্তাভাবনা, এই পুজোতেও একটা ভাবনাকে রাখা যায় বা ভাবনা নিয়ে কাজ করা যায়, তার কনসেপ্টটা কিন্তু ফার্স্ট রুচি সংঘ দিয়েছিল। আমরা ভাবছিলাম যে আমরা কি করব, কি চিন্তা ভাবনা করব বা কি ধরনের কাজ করব। তো সেই কাজ করতে গিয়ে আমাদের যে প্রধান পৃষ্ঠপোষক, আমাদের সভাপতি, প্রাক্তন সভাপতি শরৎ বিশ্বাস, তখন বললেন এমন আমরা দুর্গাপুজো একটা কিছু করি যেখানে মানুষের মনে আমরা একটা সাড়া ফেলতে পারি বা মানুষের কাছে একটা সুরুচি সঙ্গকে অন্যভাবে তুলে ধরতে পারি। তো আমরা চিন্তা ভাবনা করলাম বারোদিয়া গ্রাম। মানে কেন? না, বারোদিয়া গ্রামে এই করে করেছিলাম যে আমাদের পাশে বাবা লোকনাথের একটা বড় মন্দির আছে এবং খুব প্রতিষ্ঠিত বড় মন্দির। এবং সেই প্রতিষ্ঠিত বড় মন্দিরে বাবা লোকনাথের পুজো হয়। এবং বলতে পারেন কোইন্সিডেন্ট হচ্ছে এই মন্দিরটি দেখাশোনা করতেন অন্য একজন। ২০০৯ সালে সেই ভদ্রলোক মারা যান। তো তারপর ওই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং সমস্ত কিছুর দায়িত্ব সুরুচি সংঘ নেয়। তো আমরা ভাবলাম বাবা লোকনাথের জন্মস্থান হচ্ছে বারোদিয়া গ্রাম। তো আমরা বারোদিয়া থেকে কেন শুরু করি না? তো আমরা সেই সময় জানতাম না যে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বর্গীয় মুখ্যমন্ত্রী, ওই গ্রামেরই তার জন্মস্থান ছিল। সেটা একটা কোইন্সিডেন্ট হয়ে গেল এবং প্রথম বছরই সুরুচি সংঘ একটা অন্য পর্যায়ে চলে গেল। তার আগে যদি তোমরা চলে যাও, ধরো ২০০০-এর আগে যদি দাও, ৯৯, ৯৮, ৯৭ সালে, সেই সময় আমাদের পুজো হতো। তো আনন্দ ফুর্তি, ঢাক বাজানো, গল্প, খাওয়া দাওয়া পারি।
এবং তার পর আমরা এক একটা জেলা মানে এক একটা রাজ্যকে নিয়ে কাজ করলাম। তা আমাদের কনসেপ্টটা ছিল এই যে আমরা বলি না যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ভারতবর্ষকে তাইভাবে তো বলি। অর্থাৎ যদি আমরা গুজরাটে যাই, এক ধরনের খাদ্যাভ্যাস, সেখানকার মানুষের ব্যবহার, চালচলন, তাদের দৈনন্দিন জীবন এক। আবার যদি আমরা এক্সট্রিম সাউথে চলে যাই, কেরালা, তামিলনাড়ু, তাদের একটা জীবন আলাদা। এক্সট্রিম নর্থ, কাশ্মীর, তাদের জীবন আলাদা। আমাদের পূর্ব দিকে তুমি যদি আসো, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, এক ধরনের কনসেপ্ট। তো এই যেগুলো দেখে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা বিভিন্ন রাজ্যকে যদি ফুটিয়ে তুলতে পারি বা বিভিন্ন রাজ্যকে নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে একটা ছোট রাজ্যকে তুলে আনা যায় এবং পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তাদের যে মিলন ঘটানো যায়, তাহলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে তাদের জীবন এবং পশ্চিমবঙ্গের মানুষের জীবনে যদি মেলবন্ধন করা যায়, তাহলে এটা কিন্তু খুব হাইলাইটেড হবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের রাজ্যগুলোকে নিয়ে কাজ করা। এবং আমরা খুব সুন্দর কাজ করেছিলাম কেরালার সময়। কিন্তু তুমি যদি কেরালার যদি কালচার দেখো, বাঙালি কালচারের সঙ্গে কিন্তু অনেকটা মেলে। বেঙ্গলি কালচার এবং কেরালা কালচার অনেকগুলো মেলে। খাবারটাও মোটামুটি ওরা খুব রাইস ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। বাঙালি ডাল ভাত, মাছ ভাতে ছাড়া তো হয় না। তো কেরালাকে নিয়ে আমরা কাজ করলাম। কাজ করা মানে আপনারা কি কেরালাকে সিলেক্ট করলেন, ধরুন আপনাদের টিম সিলেক্ট করলো, তারপরে কেরালাকে নিয়ে পড়াশোনা করতে গেলে ওই খাতা বই দেখেই না আপনাকে কেরালা যেতে হতো, বাঁচতে হতো? মানে যতটা শুন আপনারা জানলে অবাক হবেন, আমরা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি কেরালাতে। কিরকম? একটু যদি গল্পটা খুলে বলেন, যে কোনো একটা স্টেট নিয়েই, মানে ইন্টারেস্টিং আমি গল্প। ধরুন আমি কেরালা কেন বললাম, আমি ঝাড়খণ্ড বলুন, হ্যাঁ। আপনি কেরালা বলুন, আপনি গুজরাট বলুন, আপনি রাজস্থান বলুন, আমরা কিলোমিটারের পর কিলোমিটার আমাদের, আমি, আমার শিল্পী, আমাদের আরো টিম, তার মধ্যে আপনি আছেন। সুরুচি পরিবার, হ্যাঁ সুরুচি পরিবার আমরা বলি সবসময়। আমরা সব গিয়ে দুজন তিনজন করে এক একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তাম। তুই আজকে এদিকটা যাবি, আমি আজকে এদিকটা যাবো। যা যা ভালো লাগতো ছবি তুলে আনতাম, এনে একটা জায়গায় কোলাজ করতাম। এবার শিল্পীকে শিল্পী ভাবনা, এটা কোন মাস নাগাদ হতো? এইটা ধরুন আমরা করতাম ওই মে, জুন, এপ্রিল। কিন্তু পুজো তো ধরুন তার 2 মাস 3 মাস পর। কেন? আপনার পুজো তখন বরাবর ধরুন হবে অক্টোবর, তখন। এখন হ্যাঁ, তো তো সেপ্টেম্বর অক্টোবরে মানে এখন করছি। যেমন ধরুন এই কিন্তু কত সেপ্টেম্বরে পুজো হতো, তাহলে আমরা ফেব্রুয়ারি মাসে বেরোতাম। হ্যাঁ, নির্ভর মানে করতো তার উপর। তখন নির্ভর তাও যে করতো। অক্টোবর যদি পুজো হতো, তাহলে আমরা এপ্রিল মাসে বেরোতাম। ওই 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 5-6 মাস আগে বেরোলে আপনারা সব কমপ্লিট করে নিতে পারতেন। তারপর তো আমার স্টাডি আছে, পড়াশোনা আছে, বুকস আছে। আমরা বিভিন্ন জায়গায় বুকস নিয়ে এসে পড়াশোনা করতাম। শিল্পী পড়াশোনা করতো, শিল্পী তার চিন্তা ভাবনাটাকে বলতো। এবং আমাদের সঙ্গে হেন কোনো স্বনামধন্য শিল্পী নেই যে কাজ করেননি। এবং আমরা শুধু গর্বিত যে তারা আমাদের সঙ্গে কাজ করেছেন এবং খুব ভালো ভালো কাজ করেছে। আমরা শিল্প নিয়ে অবশ্যই আসবো। সেটা সুবোধদা হোক, সেটা আমাদের দীপকদা হোক, অমরদা, অমরদা হোক, ভবতোষ, গৌরাঙ্গ কুইলা। গৌরঙ্গদা হোক, ভবতোষদা হোক, খুব ভালো কাজ করেছে। সবাই সবাই গুণী শিল্পী। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমরাও সমৃদ্ধ হয়েছি, ক্লাবও সমৃদ্ধ হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। এই মানে যখন ধরুন আপনারা যাচ্ছেন কোনো স্টেটে, তখন এই শিল্পীগুলোর মধ্যে কোনো একটা নাম আছে যে যে গেছিল আপনাদের সবাই সাথে? সবাই যেতে? সবাই। তো এইটা অনেক সময় আমরা শুনেছি। শুধু ভবতোষদা যেতে পারেননি, তার কিছু ব্যক্তিগত কারণের জন্য। বাদবাকি সবাই আমরা ঘুরেছি। আমরা যেটা জানি যে মানে আমরা ইন্টারভিউ করতে করতে বুঝতে পারছি, বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিয়েছি, ভবদার, অমরদারও নেওয়া হয়েছে আপনাদেরই ক্লাবের। তো যখন ইন্টারভিউ নিই তখন কেউ কেউ তাদের মতবাদ দেয় যে আমরা কি করব আমরা নিজেরাই সেটা ঠিক করি, ক্লাব কর্তৃপক্ষ জিজ্ঞেসও করে না। যখন থিম সিলেক্ট হচ্ছে, সচরাচর অনেক ক্লাব, অনেক সংগঠক তারা শিল্পীর হাতেই ছেড়ে দেয়। আপনারা কি তাহলে যে অ্যাপ্রুভেলের জায়গাটা একটু অন্যরকম থাকে? কিভাবে আপনারা অ্যাপ্রুভেল করেন এটা? এখানে আপনি অ্যাপ্রুভাল বলবেন না, এটা হচ্ছে আহ, আপনার চিন্তা ভাবনা শিল্পীর কাছে বলা। ঠিক, মানে ক্লাব কর্তৃপক্ষের। ক্লাব কর্তৃপক্ষ না, আমাদের আমরা শিল্পীর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ আর শিল্পীর কোনো তফাৎ নেই। আমরা একটা পরিবার হয়ে যাই। ঠিক ঠিক। যখন গৌরঙ্গ কুইলা কাজ করছেন, একটা পরিবারের অংশ। যখন অমরদা কাজ করছেন, একটা পরিবারের অংশ। সুবোধদা, দীপকদা তো ক্লাবের একদম মানে বলতে পারেন মেম্বারই ছিলেন, একদম ঘরের পরিবারের মতো। এখানেই খাচ্ছেন, এখানেই থাকছেন, এখানেই আনন্দ ফুর্তি হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। কখনো জিজ্ঞেস আজ এইটা করলে কেমন হবে বল, আজ আমি যদি এটা করি কেমন হবে বল।
তো একদম পরিবারের মতন আমাদের না পরিবেশটা আমাদের এই জন্য আমরা দেখবেন আমরা সব জায়গায় লিখি আমরা সুরুচি পরিবার। আমরা সবাই সবার মতাদর্শ, সবাই সবার বক্তব্য রাখার অধিকার আছে ক্লাবে। অনেক ক্লাবে যেমন কথা বলতে পারে না, ওয়ান ম্যান শো বা দুজন তিনজনই কথা বলে, আমাদের ক্লাবে এরকম ব্যাপার নেই। যখন আমাদের আলোচনা হয় সবাই সবার মন্তব্য রাখতে পারেন, সবাই সবার বক্তব্য রাখতে পারেন। তার মধ্যে বেস্ট টু বেস্ট যেটা হবে সেটা আমরা তুলে নিই। মানে আমি কেন বললাম না, ও কেন বললো, বা প্রেসিডেন্ট কেন বললো না, ও আর ভালো কনসেপ্ট দিল, এই নিয়ে কিন্তু হয়নি। ধরুন আমি যদি একটা ভালো কনসেপ্টও দিই, প্রেসিডেন্টও যদি ভালো একটা কনসেপ্ট দেন, আমাদের পৃষ্ঠপোষকও যদি কোনো কনসেপ্ট দেন, তো অন্যদের পছন্দ নয় সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়। এটা না করলে ভালো হবে না, এটা করলে ভালো হতো। এই যে পরিবারের মতন একটা আলোচনা, এর জন্য আজকে সুরুচির জায়গায় যেতে পেরেছি। মানে এখানে কোনো চাপিয়ে দেওয়া নেই, এটাই হবে, এটাই করতে হবে, এরম ব্যাপার নেই। পছন্দ হচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে। মানে হয়ে যাওয়ার পর আর চেঞ্জ হয় না। তার একটা আলোচনা হয়, তার একটা বক্তব্য হয়, তার একটা চিন্তা ভাবনা হয়, লড়াই হয়, ঝগড়া হয়, ডিবেট হয়, হওয়ার পর এই জায়গাটা ফিক্সড হলো, সবাই মিলে বললো দিস ইজ দ্য বেস্ট। সবাই মিলে এটা বলবে। আর সেখানে যখন মানে আমি আপনাদের ক্লাবের এই নিয়ম বা প্রসিজার দেখে খুব সত্যি ভালো লাগছে যে আপনারা শিল্পীর উপর পুরো চাপিয়ে দেন না, যে যদি এর সাকসেস বাই চান্স না হলো তাহলে শিল্পীর ঘাড়ে পুরো দোষ চলে এলো। সাকসেস তো মানুষ বল, শিল্পী কি কখনো করে বলতে পারি আমি 100% ভালো করি? কত ভালো ভালো আমাদের কাজ অনেক সময় অ্যাপ্রিসিয়েশন হয়নি। আমরা ভাবতে পারিনি মানুষ ঝাড়খণ্ডের সময় যেভাবে ভেঙে পড়েছিলেন, মানে আমি তো ভেবেছিলাম যে আমাকে প্যান্ডেল বন্ধ করে না দিতে হয়। রাজস্থানের সময় মানুষের যে ভিড় আমরা দেখেছি, আমাদের কাছে স্বপ্ন, এখনো চোখে ভাসে। কেরালার সময় বলুন, সব সময়, কাশ্মীরের সময় বলুন, কাশ্মীরের সময় যে কারুকার্য আমরা করেছি, আমার তো মনে হয়, মানে আমার কাশ্মীর 2011। হ্যাঁ, আমার মনে হয় ওই ধরনের শিল্পকলা আর কখনো করতে পারবো কিনা আমার মনে হয় পারবো। আর্টিস্ট কে ছিল? কাশ্মীরের সময় তখন সময় সুব্রত ছিল। যখন প্রথম আপনারা মানে সব চালু করলেন থিম পুজোর দিকে 2000 সালে, 2001 সালেই আপনি অ্যাওয়ার্ড পেলেন এশিয়ান পেন্টস, তখন কি ফিলিং লাগলো যে না আমরা ঠিকঠাক ট্র্যাকেই যাচ্ছি? তারপর আমরা দেখুন, আমি খুব সত্যি কথা বলি, আমি জানি না সবাই কি বলবেন, আমরা অ্যাওয়ার্ডের জন্য কোনদিন পুজো করি না। আমি কিন্তু প্রথমেই আপনাকে বললাম একটা কথা, যে আজকে আমি ক্লাব উদ্যোক্তা, ক্লাব সংগঠক হিসেবে কথা বলছি, আপনি এখনো যদি সব ক্লাবকে একসাথে নেন তখন তো সমস্যা। আমরা খুব সত্যি কথা বলি, আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, আমরা কোনদিন অ্যাওয়ার্ডের জন্য পুজো করিনি, আমরা মানুষের জন্য পুজো করি। আমাদের কাছে বেস্ট প্রাইজ হচ্ছে মানুষ এসে বলেন ওয়াও, আমরা ওই কথাটা শুনতে চাই। এবং যারা শিল্পীরা আসেন তাদের সবাইকে সম্মান জানিয়ে বলছি, কাউ শিল্পকলা ভালো রাখতে পারে। এবছর যেটা আমরা করেছি সেটা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন। শুধু আপনারা জেনেছেন আহুতি, স্যাক্রিফাইস, তো সেটা আপনি দেখতে পাবেন যে প্রেজেন্টেশন কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো লাগতে না পারে। কিন্তু আমাদের কাছে মানুষের ভালোবাসাটা, মানুষের চাহিদাটাই বেশি। মানুষ ঢুকে বলবে স্প্লেন্ডিড, কি করেছে সুরুচি, এবার ওটাই আমাদের কাছে পাওনা। আমরা কিছুদিন আগে একটা ডোম করেছিলাম, আই থিঙ্ক 2022। 2022-এ মানে অসম্ভব পপুলার হয়েছিল এটা। মানে ফার্স্ট টাইম ডিজিটাল আমরা ব্যবহার করেছিলাম, আমরা কোনদিন এই ধরনের কাজ করি না। 2000 সালে যখন শুরু করলেন, 2000 সাল, 2001, 2, 3 সালে গিয়ে আপনাদের একটা অ্যাওয়ার্ড এলো ফার্স্ট টাইম। কি থিম করেছিলেন আর এক্সপিরিয়েন্স কি ছিল, যে মানে কি চেঞ্জ করলো সেই বছরে আপনাদেরকে? ওই আমরা বললাম যে আমরা কখনো পুরস্কারের জন্য কোনো প্যান্ডেল করিনি। আমরা করেছি যে মানুষ আমাদের কাছে কতটা দেখে ওই স্প্লেন্ডিড, ওয়াও এই শব্দটা শুনতে আমরা খুব পাগলের মতো থাকি। এটা আমাদের কাছে খুব নাড়া দেয়। মানুষ এসে আমাদের কাছে কি বলল, সেটা এখনো এখন স্টিল, এবছরও তাই। এটা না প্রথম দিন থেকে আমাদের কাছে বড়। তবে আপনি যদি মানুষের যদি ভালোবাসা বা মানুষের যদি, মানুষের কাছে সুরুচিটা কি, সুরুচির পুজো দেখতে হয়, নাহলে আফসোস করতে হয়। এই স্লোগানটা তো আমরা বুক ঠুকিয়ে বলি, কেন বলি, কিসের জন্য বলি? সুরুচি সেই প্রেজেন্টেশন, সুরুচি সেই কাজটা করতে পারে বলে তো বলি যে সুরুচির পুজো দেখতে হয়, নাহলে আফসোস করতে হয়। আমি জানি না কোন ক্লাব বলে, সব ক্লাবকে সম্মান জানিয়ে বলছি। এই যে সুরুচির সঙ্গকে পোর্ট্রেট করা বা সুরুচিকে সঙ্গকে তুলে ধরা, এই তুলে ধরার জন্যই কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করি। আর আমরা শুনতে চাই যে এসে মানুষ বলবে কি করেছে এটা, এটা সুরুচিই পারে, আর কেউ পারে না। এই ওয়ার্ডটা আমরা শুনতে চাই। পুরস্কার তো আমরা জানি, ভালো কাজ করলে, মানুষ অ্যাপ্রিসিয়েশন করলে পুরস্কার আসবে, বাট অনেক সময় ভালো কাজ করেও আমরা পাইনি।
জানি না কেন পাইনি। যেমন সবাই- আপনার কোনটা মনে হয়েছে ভালো আমি করেছেন? আমি দেখুন, আমি কাউকে অপমান করতে না, চাই ইয়ার, বা কোন না, ইয়ারে আমি ভালো আর করেছেন? ওইভাবে বলতে চাই না, কারণ তাহলে অনেকগুলো ক্লাব ভাববে তারা পেয়েছে আমরা পাইনি। এই নিয়ে মাঝখানে বিতর্ক হয়েছে, আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমরা আমরা সবাই পুজো সংগঠক, আমি বিতর্কে যেতে চাই না। তবে আমরা মনে করি বা মানুষের মনে হয়েছে, পেপারেও প্রচুর বেরিয়েছে, সংবাদ আজকে তো সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং, বাট 99 2000 তো সেই সময় সোশ্যাল মিডিয়া স্ট্রং ছিল না। যদি থাকতো তাহলে যেগুলো আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি কিন্তু পুরস্কার পাইনি, আজকে সেটা নিয়ে চুলচেরা বিচার হতো। সেটা হয়নি। আমি তা নিয়ে কোনো কিছু বলছি না, বলছি একটাই কারণের জন্য যে মানুষের ভালোবাসা, মানুষের চাহিদা, সুরুচি। সুরুচি এবার কি করছে, সুরুচি এবার মানুষের কাছে কি তুলে ধরছে, এইটা নিয়েই কিন্তু আমাদের সব থেকে বেশি টেনশন, সবচেয়ে বেশি খিদে। আমরা মানুষের কাছে কি প্রেজেন্টেশন দিতে পারি। মানুষকে মানুষ যদি স্যাটিসফ্যাকশন, ভালোবাসেন, যারা পুজো পাগল, যারা পুজো প্রেমী, যারা পুজোকে দেখতে ভালোবাসেন, যারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে ঠাকুর দেখেন, সুরুচির এত বড় কিউ ঠেলে আসেন, তারা যেন এসে স্যাটিসফাইড হন সুরুচি কি করেছে, সুরুচিই পারে সুরুচির এই কাজ করতে। এটাই শুনতে আমরা চাই এবং এই শুনতে আমরা ভালোবাসি। পুরস্কার যারা দেন তাদের সম্মান জানাচ্ছি, যারা না দেন, দেননি, তাদেরও সম্মান দিয়ে বলছি খুব ভালো, নিশ্চয়ই তাদের পছন্দ হয়নি, মানুষের পছন্দ। 2000 যেমন 22-এরটা খুব অসাধারণ, আপনাদের মনে হয়েছে, জনতার মনে না, হয়েছে? 2022-এ কনসেপ্টটা কি হলো, যখন আমরা আলোচনা করছিলাম, প্রতি বছর তো আমরা কোনো না কোনো ক্রাফটের উপরে বা বিভিন্ন ডিজাইনের উপরে কাজ করি। তো আমরা বললাম যে এখন তো আধুনিক, একটু ডিজাইন করা বা একটু ডিজিটালে গেলে কেমন হয়? তো সবাই ভাবলেন, বললেন যে সুরুচি ডিজিটালে যাবে। সবাই আমাদের ক্লাবের কোর টিম আলোচনা হচ্ছে, সুরুচি ডিজিটালে যাবে, এটা আবার কিরকম? ভাল লাগবে না, লোক বলে কি সুরুচি কাজ করতে পারলো না, এ করতে পারলো না। তো আমরা 2-3 জন মিলে সবাই মিলে বললাম যে একবার তো ট্রাই করে দেখি। এক বছর খারাপই হলো, কি আছে, ভালো কাজ করেছি, এক বছর তো খারাপই হতেই পারে, লেটস স্টার্ট। কিভাবে হবে, কি হবে হবে। তখন একটা ডোমের চিন্তা ভাবনা, আমাদের শিল্পী বললেন যে একটা ডোম করে যদি আমরা ওই জিনিসটাকে দেখাতে পারি কেমন লাগে। সো ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য ডিজিটাল। এর আগে কিন্তু আমার মনে হয় না, আপনারা ভালো বলতে পারবেন, আপনারা আরো বেশি তথ্য নিয়ে কাজ করেন, এর আগে এইভাবে ডিজিটালি কেউ কাজ করে। আর মানুষ তো অসম্ভব ভালোবেসেছিল এটা। এবং এই ডিজিটালি কাজ করতে গিয়ে আপনি দেখবেন যে অ্যাপ্রিসিয়েশনে মানুষ পেয়েছিলাম, একটা সময় এরকম হয়েছিল যে প্যান্ডেলটা ভেঙে যায়, আর বিশ্বাস করুন। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের ক্লাবের সিনিয়র সদস্যরা পর্যন্ত ধাক্কা খেয়ে পড়ে গেছিলেন মানুষের ভিড়ে, পুলিশকে পাগল হয়ে যেতে হয়েছে ভিড় সামলাতে গিয়ে। আমাদের একজন ডেপুটি কমিশনার দায়িত্বে থাকেন, 2 জন ডেপুটি কমিশনার সাহেবকে এসে এখানে দাঁড়াতে হয়েছিল এই ভিড় সামলানো দেওয়ার জন্য। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা, এটাই হচ্ছে আমাদের চাহিদা, যে মানুষ সুরুচিকে উজাড় করে দিয়েছেন, মানুষ সুরুচিকে পাগলের মতন ভালোবেসেছে। কি প্রাইজ পেলাম না পেলাম সেটা তো সেকেন্ডারি, মানুষের আশা, মানুষের ভালোবাসা, মানুষের ভরসাটা সুরুচি রাখতে পেরেছে, তো সেটাই আমাদের সব থেকে বড় পাওনা। হ্যাঁ, ধরুন যে এই যে আপনাদের রাস্তার যে ডেমোগ্রাফিটা, আমি নিজে আজকে আসছিলাম, মানে সামান্য একটা লেন থেকে একটা গলিতে ঢুকবো, আমি গাড়ি ঢোকাতে পারছি না। পুজোর সময় আপনি নিজে একজন ম্যানেজমেন্ট, মানে পুরো পুজোটা করেন, সামলান কিভাবে? মানে পুরো তো স্টাক হয়ে যাবার ব্যাপার এত দেখুন, লোককে। আমি বলে আমাদের ক্লাবে কিছু নেই, আমাদের ক্লাবে হচ্ছে আমরা। ঠিক আছে, আমি একটা কথা বলে দিই, আমি স্বরূপদাকে এই ক্লাব নিয়ে শুধু আমরা বলতে দেবো, এই গোটা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে আমরা করতে দেবো না, ক্লাব নিয়ে আমরা বলতে পারেন। আমরা সবাই মিলে রাস্তায় থাকি এবং আপনি দেখবেন আমাদের, আমি যেমন ঘুরি, আমার ক্লাব প্রেসিডেন্ট, আমাদের প্রধান সম্মানীয় অরূপ বিশ্বাস, সবাই রাস্তায় থাকে। আপনি সবাইকে রাস্তায় দেখতে পাবেন, আপনি কোনো আমার সদস্যকে দেখতে পাবেন না যে ওখানে বসে গল্প করছে বা রিল্যাক্স করছে। সবাই সবার এক একটা পজিশনে দাঁড়িয়ে থাকবে, বিকজ আমরা মনে করি যারা আসছেন তাকে আমরা কিন্তু ইনভাইট করেছি, তারা আমার অতিথি। এবং আপনি যদি দেখেন যে আপনার বাঙালি মানে বাড়িতে যদি কোনো অতিথিকে ডাকেন, আপনি কি করেন? তাকে সম্মান দেন, তাকে ভালো খাওয়ান, তাকে বসান, তার সঙ্গে গল্প করেন, করেন তো? আপনি হয়েছে কাউকে আপনি বাড়িতে ডেকেছেন, আপনি বাড়িতে নেই, ও এসে ঘুরে গেল, কি আছে না আসলে একটা কাপ চা করে খাইয়ে দিন, করেন না তো? আমরা প্রত্যেকটি যারা আমাদের দর্শক আসেন, তাকে আমরা মনে করি তারা আমাদের অতিথি, বিকজ তাদের আমরা ডেকেছি, ইনভাইট করেছি, এতগুলো হোর্ডিং লাগাচ্ছি সারা কলকাতা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের কি বলেছি যে আমন্ত্রণ করেছি আপনারা সুরুচির পুজো দেখতে আসুন। তো তারা আমাদের কাছে অতিথি, সেই অতিথিরা যখন আসছেন
তাদের সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য দেখাটাও আমাদের কাজ। এবং তারা যখন আসছেন তারা যাতে স্মুথলি, ভিড় প্রচুর হয়, এটা আবার অস্বীকার করার কারণ নেই, লাখো লাখো মানুষ দেখেন। মানে সুরুচির পুজোতে 5-10 লাখ লোক পার ডে হয়নি, এমন দিন হয়নি। বাট তারা যারা আসছেন তারা যেন কখনোই এমন জায়গায় না হন যে আমি জোর করে দাঁড় করিয়ে রাখছি, বা তার জন্য ন্যূনতম জলের ব্যবস্থা রাখছি না, বা তার যদি কোনো বাচ্চা কোনো কোনো বয়োজ্যেষ্ঠ পায়ে আঘাত পান বা একটু কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য ডাক্তারের ব্যবস্থা থাকবে না, বা যে মায়েরা ব্রেস্ট ফিডিং করেন তাদের জন্য, বাচ্চাদের জন্য ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা রাখবো না, এটা সুরুচি করে। সুরুচি সবার জন্য ব্যবস্থা রাখে। আপনি প্যান্ডেল থেকে বেরোবেন, ডান দিকেই একটু এগিয়ে বাঁদিকে জলের ব্যবস্থা, অফুরন্ত জল, 24 আওয়ার্স আমরা সবাইকে জল খাওয়ানোর ব্যবস্থা। ডেডিকেটেডলি ক্লাবের সদস্যরা থাকেন, তার সঙ্গে সঙ্গে আমাদের লোক অ্যাপয়েন্টমেন্ট করা আছে তারা থাকে। আমরা একটা বড় হসপিটালের সঙ্গে কোলাবোরেশন করে রেখেছি। যদি অসুস্থ হন, আপনি শুনলে 2022 ঠাকুর দেখতে এসে বিশাল ভিড়, ডোম দেখতে এসে একজন প্রেগনেন্ট ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন। আমরা এই বেসরকারি হাসপাতালে তাকে 3 দিন ফ্রি অফ কস্ট তাকে রেখে চিকিৎসা দিয়েছি এবং তাকে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি, এবং তার সমস্ত খরচা বেয়ার করেছেন সুরুচি সংঘ। আমরা তার পরিবারকে বলেছি যে উনি আমাদের অতিথি, উনি এসে অসুস্থ হয়ে পড়েছেন, তার সমস্ত দায়িত্ব আমরা নিই। এটাই সুরুচি সংঘ, এটাই সুরুচি পরিবার। তো এই যে যারা এসছেন, ধরুন তিনি বাইরে বেরোচ্ছেন, তার জন্য একটু ন্যূনতম জলের ব্যবস্থা, তার জন্য একটু ডাক্তারের ব্যবস্থা। কারোর পা, নতুন জুতো পরে এসছেন, পা কেটে গেল, আমাদের ডাক্তাররা আছেন, ওষুধ লাগিয়ে দেওয়া, কিছু করে দেওয়া। অনেক বাচ্চারা সঙ্গে করে নিয়ে আসেন, ঠাকুর দেখতে ভালোবাসেন, তার জন্য ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা রাখা। 24 ঘন্টা পুলিশের ব্যবস্থা, এবং আপনি দেখবেন 24 ঘন্টা আমাদের এখানে স্বেচ্ছাসেবকরা থাকে। আমাদের ক্লাবে টোটাল সদস্যদের 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়, 8 ঘন্টা করে ডিউটি। সকালে একটা ব্যাচ কাজ করেন, দুপুরে একটা ব্যাচ কাজ করেন, রাত্রিবেলা একটা ব্যাচ কাজ করেন। প্রত্যেকটা সময় ক্লাবের সদস্যরা থাকে এবং তারা টোটালটা মনিটরিং করে। এরম ব্যাপার নেই রাত্রে প্রচুর ভিড় হচ্ছে বলে হবে, দিনের বেলায় ভিড় হয় না। সুরুচির রাত আর দিন বলে কিছু নেই, সকালেও যা লোক, রাত্রেও তাই। সুরুচি সংঘের একটা নিজস্ব নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে সুরুচি সংঘ সবসময় ফলো করে যে তাদের যে মূর্তি হবে অবশ্যই মাটির ফাইবারের হবে না, মাটির হতে হবে। আবার আপনারা এতটাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে আপনারা এলইডি মিশ্রিত রং, এটা কিন্তু আমাকে একজন মানে যে পরিবেশবিদ তিনি আমাকে বলেছেন, আর এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করারই ব্যাপার। আমি সেটা বলে দিই যে এলইডি ফ্রি, সালফার ক্লোরাইড ফ্রি, জিঙ্ক ফ্রি। এর শুধু মুখের কথা নয়, মানে আপনি বলে দিলেন আর আমরা শুনে নিলাম, আপনাদের কাছে সেই সার্টিফিকেটও দেওয়া হয়। এই গোটা প্যান্ডেল, মানে এত বড় প্যান্ডেল, এটা কিন্তু এই রঙেই ব্যবহার হয়। আপনাদের কখন মনে হলো যে আমাদের পরিবেশের নিয়ে ভাবতে হবে আর এটা সিদ্ধান্ত নিতে হবে? দেখুন, এই পরিবেশ নিয়ে আমাদের তো একটা বড় কাজ করি আমরা। তার আগে একটু বলে রাখি যে আমরা যে অঞ্চলে আমাদের ক্লাব, তার চারিদিকে হচ্ছে নিওয়ালিপুর, অঞ্চলের নামটা হচ্ছে নিওয়ালিপুর। এবং সুরুচির পক্ষ থেকে আপনি যদি আমার চারিদিকে ঘোরেন, দেখবেন প্রচুর প্ল্যান্টেশন আমরা করি সুরুচির পক্ষ থেকে। কারণ আমাদের পরিবেশটা যদি ভালো না হয়, আগামী দিনে ভবিষ্যৎকে আমরা ভালো দিয়ে রাখতে পারবো না। এবং আপনি যদি আমাদের প্রাইজের ক্যাটাগরি দেখেন, পরিবেশ দপ্তরের প্রাইজ বছরের পর বছর আমরা পেয়ে এসেছি, বিকজ অফ আপনি যে কটা টার্ম বললেন সে কটার জন্য। আসলে আমি পুজো অনেক বড় করলাম, কিন্তু পরিবেশ দূষণ করলাম, এটা আমরা করি না। কখন আইডিয়াটা এলো এটা, কোন বছর থেকে? প্রথম দিন থেকে। আমি প্রথম দিন থেকে দেখুন, আপনি একদম 2000 থেকে দেখুন, আমাদের প্রথম কনসেপ্টটাই ছিল কেমিক্যাল ফ্রি। তো কেমিক্যাল ফ্রি কিভাবে এই রং ইউজ হয়, কোন কোম্পানি বানায় এটা? আমি কোনো কোম্পানির নাম তো আপনাদের পডকাস্টে বলতে পারবো না, মানে এইটা কি অ্যাভেলেবেল হয় এই ধরনের রং? নিশ্চয়ই হয়, কেন যে যে ধরনের আমরা ঘরে দিই নিশ্চয়ই হয়, এই ধরনের হয় রং? একদম সেভাবেই আমরা রংটাকে চয়েস করি। আর সুরুচির যত পুজো হয়েছে, 2-3টে পুজো ছাড়া, রাজস্থান আর সম্ভবত গুজরাট ছাড়া, আমার মনে হয় খুব একটা রংচঙে পুজো আমরা করিনি। মানে খুব গর্জিয়াস রংচঙে পুজো সুরুচি করে আমার যতটা মেমোরি কল করছে। আর মূর্তি সবসময় মাটিরই হতে হবে? দেখুন, মূর্তি আমরা যেটা আমাদের কনসেপ্ট, যে আমাদের যে সাবেকি মূর্তি,
তার আদলের সঙ্গে যে রাজ্য আমরা করতাম তার সঙ্গে কিন্তু একটা মেলবন্ধন ঘটাতাম। কিন্তু মায়ের মুখের যে সাবেকিয়ানা, যে বাঙালি আনা, সেটা কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো মূর্তিতে আপনি দেখবেন পরিবর্তন হয়নি। অনেকে মূর্তিকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, আমি তাদের বলবো খুব ভালো। তাদের চিন্তাভাবনায় বা তাদের শিল্পীদের চিন্তাভাবনায় সেটা নিশ্চয়ই করেছেন, খুব ভালো করেছেন। কিন্তু আমরা সুরুচি সঙ্গ মায়ের সাবেকি মূর্তির কোনো পরিবর্তন করিনি, কিন্তু পিওর সাবেকি নয়। কিন্তু যে রাজ্য করেছি সেই রাজ্যের যে মা আর আমার মায়ের তো মেলবন্ধন হতেই পারে, সেই মেলবন্ধনটা আমরা ঘটিয়েছি। তার জন্য আমাদের সাবেকিয়ানাও থেকেছে, আবার সেই রাজ্যের যে মায়ের যে মূর্তি সেটাকেও আমরা তুলে ধরেছি। 2003 থেকে 2003, 7, 9 আপনারা যখন অ্যাওয়ার্ড পেলেন, তারপর যখন আপনারা 2011 থেকে প্রায় 15 কন্টিনিউয়াসলি আপনি অ্যাওয়ার্ড পেলেন। এটা কিন্তু ওই ক্লাব কর্তৃপক্ষ যে বললাম আপনার সব থেকে বড় কম্পিটিটর, হ্যাঁ, এটা মাথার মধ্যে রাখবেন। 2011, 12, 13, 14, 15, 17, 18, 19, তার মধ্যে 2013-তে আবার দুটো। যখন কন্টিনিউয়াসলি আপনারা পাচ্ছেন, এটা কি শুধুমাত্র যখন আপনারা পলিটিক্সের মধ্যে প্রথম সারির মন্ত্রী বা নেতা বা যখন রয়েছেন, আলাদা কোনো সুযোগ পাচ্ছিলেন সেইভাবে, নাকি শুধু ক্রিয়েটিভিটির উপরেই আপনারা পাচ্ছিলেন? দেখুন, আমার তো মনে হয় যারা যারা পুজো করেন কলকাতা শহরে সবাই কিছু না কিছু রাজনৈতিক পরিচয় তাদের আছে। আপনি যত পুজো দেখুন, যত বড় বড় ভালো পুজো হয়, নর্থ বলুন, সাউথ বলুন, ইস্ট বলুন, ওয়েস্ট বলুন, যত কলকাতা শহরে বা তার চারিপাশে যত পুজো হয়, তার মধ্যে কোনো না কোনো রাজনীতির রং আছে। একটা পার্টি বেশি আছে। আমি কোনো পার্টি বলবো না, আমি রাজনীতির রং বলবো। যদি আপনি একটি পার্টির কথা বলেন তাহলে বলবো সেই পার্টির মানুষেরা দুর্গাপুজো নিয়ে বেশি আহ, চিন্তা ভাবনা করেন, বা দুর্গাপুজোর সঙ্গে বেশি একাত্মভাবে জড়িত, তাই তারা করেন। আমি তথ্য দিয়ে বলছি, যারাই করেন সবারই রাজনীতির না কিছু না কিছু রং আছে। তাই যদি রাজনীতির রঙে পুরস্কার বিতরণ হতো বা পুরস্কার পাওয়া যেত, তাহলে তো আরো অনেকেই পেতেন, পেলেন না কেন? এই রাজনীতিটা বড় কথা না, বড়টা হচ্ছে ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যে কোনো পুরস্কার পাবেন। ক্রিয়েটিভ যদি না থাকে, রাজনীতির রঙে করে কেউ পুরস্কার আপনাকে দেবে না। ছোটখাটো পুরস্কার পাওয়া যায়, হয়তো আপনি কাউকে দিয়ে স্পন্সর করিয়ে নিতে পারেন, কিন্তু প্রথম সারির 10টা পুরস্কার পাওয়া সম্ভব নয়। কিন্তু অনেকে বলছে যে 2003, 7, 9 সুরুচি সংঘ সত্যি করেই প্রচণ্ড ক্রিয়েটিভভাবেই কাজ করেছে, আর সেই জায়গা থেকে কাজ করেছে। বলছে একটা ক্লাব কন্টিনিউয়াসলি যখন 11, 12, 13, 15, 14 প্লাস 17, 18, 19 যখন পেয়ে যায়, তখন এমনও সিচুয়েশন হয় যে অ্যাওয়ার্ড দিচ্ছে তা নিয়ে বিদ্রোহ শুরু করে দিয়েছিল প্রত্যেকটা ক্লাবের পক্ষ থেকে। আর সেটা নিয়ে অনেক বড় মিটিং হয়, সমস্ত কিছু হয়, শুধুমাত্র যে একটা ক্লাবকে তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। দেখুন, তাহলে তো আপনি ডিবেটের প্রশ্ন করলেন। তাহলে বলবো, যিনি পেলেন না তিনি তার মনে কি খুব দুঃখ যে আমি কাজ না করবো না, আমি কোনো ক্রিয়েটিভিটি করবো না, কিন্তু আমি পুরস্কার পাবো, এই কি তার বেদনা? তার বক্তব্য আমি দারুণ করেছি। না, আমার বক্তব্য হচ্ছে, ধরুন আমি তারপরে তো পাইনি, 19 থেকে ধরুন আমি পাইনি, ওইটা নিয়ে আসবো। 20, 21, 22, 23 পাইনি, আমি 24ও পাইনি। তাহলে আমি কি বলবো যে আমি পাইনি, তবে যারা পেয়েছেন তারা রাজনীতির রঙে পেয়েছেন, রাজনৈতিক পরিচয় পেয়েছেন, না রাজনৈতিক তাদের কোনো জায়গায় পুশ করেছেন বলে পেয়েছেন? তাই মনে হয়? আমি তাদের তো কাউকে বক্তব্য যে আপনি আমি এজেন্সি আমি আমি তো কাউকে বলিনি এ কথা। যারা বলেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, এবং তাদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারেননি বলে বা তাদের প্যান্ডেল নির্বাচিত হননি বলে তাদের দুঃখ তারা বলছেন। লাভ নেই। আপনি যদি ভালো কাজ করেন পুরস্কার পাবেন। আমরা লাস্ট 5 বছর ভালো কাজ করতে পারিনি হয়তো, মানুষের বিপুল সাড়া পেয়েছি। আপনাকে আবার বললাম, আমরা পুরস্কারের পিছনে দৌড়ই না। তার জন্য আমাদের পুরস্কার যদি কেউ না দেয়, তার জন্য আমাদের কোনো ক্ষোভ দুঃখ নেই, আমরা তাকে বিষোদ্গার করি না। আমি কেন পেলাম না, উনি কেন পেলেন, তাহলে উনি রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পেয়েছেন কিনা, এগুলো যারা বলেন তারা কি বলবো,
বলা উচিত না, কিন্তু পুজোর সংগঠক আর পুজোর সংগঠকে বাজে শব্দ ব্যবহার করো না। ভদ্রভাবে বলতে পারি যে তারা হতাশা থেকে বলছে। হতাশা থেকে বলছেন, আপনি খুব ভদ্রভাবে বলছেন, কিন্তু যখন আমরা প্রশ্ন করছি তখন তারা একদম ক্লিয়ার কাট বলছে যে ওরা এজেন্সিকে থ্রু দিয়ে তখন ওদের পাওয়ার যে ছিল সেই পাওয়ার দিয়ে তারপর আমরা এটা এবার করেছি। আমি একজন পুজো সংগঠক, এটা ব্যক্তি নির্ভর করে। আমি একজন পুজো সংগঠক হিসেবে আর একজন পুজো সংগঠককে কখনো অপমানিত করবো না। এটা আমার এথিক্স, আমার সুরুচির সংঘ পরিবারের প্রিন্সিপালস বলে না। তো আমি একজন পুজো সংগঠক হিসেবে আর একজন পুজো সংগঠককে অপমান করব বা বিরূপ মন্তব্য করে বলবো না। তো শুধু আমি একটাই কথা ব্যবহার করব, হতাশা থেকে তারা করেছে। ঠিক আছে, এবার হতাশার থেকে আমি যদি আসি, 2019-এ যখন আপনারা পর একটা ব্লকবাস্টার পুজো দিচ্ছেন, তারপর যেন একটা থমকে গেল। কীরকম? অনেকের বক্তব্য যে ওই 2019-এর পর অরূপদা যেহেতু ফুল ফ্লেজের একটু টাইমটা কম দিতে পারছে, সেই কারণে 2020, 21, 22, 23, 24 5টা বছর তারা আর মুখ দেখতে পারলো না। দুটো বিষয়, একটা হচ্ছে অরূপদার সরাসরিভাবে খুব কম সময় দিতে পারছে, আর দ্বিতীয় কথা যে নতুন যে এজেন্সি আছে তাকে অপারেট করতে কম পারছে। দেখুন, এটা তো শুধুমাত্র অরূপবাবু ভাবেন না। এটা আমি আপনাকে আবার বললাম যে এটা সুরুচি সংঘ পরিবার। এটা শুধুমাত্র অরূপবাবু একটা জিনিস ভাবেন, এটা ভুল ধারণা। এখানে অরূপবাবু ছাড়া আরো অনেক অরূপবাবুরা আছেন যারা সবাই মিলে পুজোটা করেন। এই অরূপবাবু সময় দিতে পারেননি বা অরূপবাবু সময় দেননি যারা বলেন, তাদের বলবো যে আপনারা একদিন পুজোর আগে এসে 10টা দিন সুরুচির সঙ্গে বাইরে গেটে দাঁড়িয়ে থাকুন। অরূপবাবু কি সময় দেন, কখন সময় দেন, তাহলে তারা দেখতে পাবেন, জানতে পারবেন। আমরা তো আর ওই সবসময় ক্যামেরা নিয়ে ঘুরি না, বা সবসময় ফেসবুক নিয়েও করি না যে আমি এই পুজো দেখতে আসলাম, নিজের পুজোর ফেসবুক করে বলে এই আমি নিজের পুজোয় ঢুকলাম, এই আমি নিজের পুজো থেকে বেরোলাম। যারা করেন তাদের কাছে লাগে, এগুলো আমরা করি না। আমরা পুজোটাকে ভালোবাসি, এটা আমাদের প্যাশন, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের হার্ট। সূর্যের সঙ্গ হচ্ছে আমাদের জীবন। তো আমরা কখন আসি, কখন দেখি, আর এখানে কোনো ব্যক্তির ব্যাপার নেই। সূর্যের সঙ্গ কোনো ব্যক্তির দ্বারা পরিচালিত হন না, সূর্যের সঙ্গ পরিবারের দ্বারা পরিচালিত হন। এখানে সবাই মিলে পুজোটা করেন। হয়তো যারা জাজেস এসছেন তাদের আমাদের পছন্দ হয়নি, এখন আমি যদি বলেন পুরস্কার পাইনি, তাহলে আমি বলবো যে তাদের বলবো যে আবার একটু পড়াশোনা করতে। একটু বিশেষ পুরস্কারের কথা হচ্ছে, আমি জানি না যে বলছি তাহলে তাদের বলবো একটু পড়াশোনা করতে। এবার তারা একটি পুরস্কারকে যদি বিশেষ পুরস্কার হিসেবে দেখেন, তাহলে আমাদের কিছু বলার নেই। আমরা পুরস্কার পাইনি, তার লিস্ট যদি চান আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, ওই আপনি বিশেষ আপনার পডকাস্টে পুরস্কারটা দিয়ে তো দিন। সবার ধরুন আশা করছে, আপনারাও আশা করেন, এমনকি আপনার আমরা ক্লাব সব, মেম্বাররা। আমাদের কাছে কোনো বিশেষ পুরস্কার বলে কিছু নেই। আমাদের কাছে বিশেষ পুরস্কার মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ। ওই যে আমরা বললাম, আমরা দুটো শব্দ শুনতে অভ্যস্ত। মানুষ ঢুকে বলবেন এটা সুরুচিই পারে আর কেউ পারে না, ওয়াও স্প্লেন্ডিড, এই শব্দটা শুনতে আমরা, এইটা যখন শুনি আমাদের সব পুরস্কার পাওয়া হয়। আর একটি বিশেষ পুরস্কারকে যারা হাইলাইট করছেন যে ওটাই পেলে ওটাই শেষ কথা, এটা আমরা বিশ্বাসী নই। আমি তো বিশ্বাসী নই, আর কেউ কি বলবেন কে আমি জানি না, আমি বিশ্বাসী নই। আমি একটাতেই বিশ্বাসী, মানুষের ঢল। পুলিশের রিপোর্ট দেখুন, মানুষ এসছে তাদের রিপারকেশন দেখুন। আপনি আমাদের ফেসবুকে যান, গিয়ে দেখুন লাস্ট 5 বছরে মানুষ পুজো দেখে বেরিয়ে এসে উইদাউট কাট আমরা দেখিয়েছি, আমরা লাইভ দেখাই। আমরা কারোর মতন এনে এডিট করে শুধু ভালোগুলোকে দেখাই না, আমরা কিন্তু ওখান থেকে লাইভ করে দিই। যদি কেউ সমালোচনা করেন তাও সবাই দেখতে পান, যদি বলেন এটা ছাড়া আমি আর দেখতে পাচ্ছি না, অসম্ভব, এত সুন্দর ভাবি না, সেটাও দেখাই। অনেকে আবার ফেসবুকে বলেন এটা মানে বলছে না, ভালো লাগলো না, সুরুচি এবার ওই সুরুচির মতন করতে পারে না, সেটাও দেখাই। কেন দেখাবো না? মানুষের কোনটা ভালো লাগে সেটা আমাকে জানতে হবে, সেটাকে এডিট করার কোনো প্রয়োজন পড়ে আমাদের ফেসবুকে লাইভ করে দিই। আপনি আমাদের যে দায়িত্বে আছেন সেটা ফেসবুকে লাইভ হয়, আমরা তো কোনো এডিট করে ছাড়ি না, কাট করে ছাড়ি না। খারাপ বললেন এই কাটো ওটাকে কেটে আমার ভালো দেওয়া দরকার নেই। সমালোচনা, ভালো কাজ করতে গেলে সমালোচনাও শুনতে হয়, ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েশনও হয়। আপনারা সমালোচনা শুনে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করেন। 100%। যদি আমার মনে হয় যে এবছর মানুষের সেই কথা, মানে আমাদের কোথায় ঘাটতি থাকলো, সেটাই তো আমাদের ব্রেনস্টর্মিং করতে হয়। তো ওটা আমাদের খারাপ থাকলো, তার মানে মানুষের এটা পছন্দ হয়নি, মানে মানুষ সুরুচির কাছ থেকে এটা চায় না। এই যে বললাম ডিজিটালটা 2022, আমরা তো ভাবতেই পারিনি যে মানুষ বাঁধ ভেঙে চলে আসবে। আমরা বুঝলাম এবছর সবার কাছে কিছু না কিছু কথা আমরা শুনবো। যেটা কি করলো? এরকম করলো ক্রিয়েটিভিটি, মানে এরকম একটা ক্রিয়েটিভিটি করলো, দেখলাম ঠিক তার উল্টো। মানুষ বলছে পরের বছর কিন্তু এরকম একটা দেখতে চাই, ঠিক ঠিক। এরকম কিন্তু দেখতে চাই, করবেন তো?
ফেসবুকে যান, গো টু আওয়ার ফেসবুক, লাইভে দেখুন। আমাদের যারা সদস্য, আমি নিজে, আমরা সবার কাছে বলে গেছেন, পরের বছর এরকম একটা কিছু দেখতে চাই। অসাধারণ করেছেন, কি করেছেন। একটা জিনিসকে আপনাকে তো ভাঙা গড়া খেলা খেলতে হবে, একই মোনোটোনাস কেউ চায় না, কেউ ভালোবাসে না। নতুনত্ব, ক্রিয়েটিভিটি তো সুরুচি সংঘ। আমরা যে বললাম আমরা পুজো সংগঠক, আমরা অন্যদের সমালোচনা করতে চাই না, আমরা একদম। সুরুচি সংঘ কি করেছে সেটাই বলবো। ঠিক। আমি মনে করি সমস্ত পুজো ভালো করে, সবাই পুজো ভালো করে, কিন্তু আপনাদেরকে ফলো করে। সেটাই তো কাজ, সেটাই তো সুরুচি সংঘ। ওই যে বললাম সুরুচির সঙ্গের পুজো দেখতে হয়, নাহলে আফসোস করতে হয়। কি কি আপনারা শুরু করেছেন একটু প্লিজ আপনি বলুন। প্রথম দিন থেকে দেখেন হোর্ডিং লাগানো, সারা কলকাতা জুড়ে সারা রাত জেগে হোর্ডিং লাগানো। লোক তো এখন লাগানো শিখিয়েছে। সালটা বলবেন প্লিজ একটু, মোটামুটি অ্যাপ্রক্স সাল। 2000 থেকে ধরুন 2000-এ আপনারা এই এখনকার যে বারোদি hoarding- গ্রামের ঠিক ঠিক সারা কলকাতায় কত হোর্ডিং লেগেছে আপনি খবর নিয়ে দেখুন। সেটা যে আপনাদের বলেছে তার বাড়ির সামনে হোর্ডিং লাগিয়ে এসেছি, সে ভাবতেও পারেনি যে ওইভাবে হোর্ডিং ডিজাইন করে লাগানো যায়। রাতের পর রাত আমরা 4-5টা লোক, ছেলেরা দুটো গাড়ি নিয়ে বেরোতো, না আমি বলছি একটা সাউথ, একটা নর্থ, একটা ইস্ট, একটা ওয়েস্ট, বেরোতাম। মানে 25 বছর আগের ভাবনা এটা। হ্যাঁ, কোথায় তারা? ওই ডিজাইনিং পার্ট, বারোদিয়া গ্রামের ডিজাইন বার করুন, ওই হোর্ডিং ডিজাইন বার করুন। ভাবেইনি কেউ এবার হোর্ডিং লাগাতে হয়, হোর্ডিং ডিজাইন করতে হয়। বলতে পারেন যে এটা ঔদ্ধত্য নয়, এটা হতাশা নয়, অন্যদের কাছে এটা বলবো না, ঔদ্ধত্য নয় আমাদের, এটা আমাদের পথপ্রদর্শক আমরা। এইটা এই দেখুন, আমি যদি সবটা আমার গুণগান গাই, তাহলে আমি নিজের ঢাক্কানিদের নিজে বাজাচ্ছি, যে মানুষের কাছে এই জিনিসটা জানে যে সুরুচি এক যে থিম সং বানিয়েছে, থিম সং বলেছে। ভিডিও সং, মানে আমি এবং বলছি থিমের যে ভিডিও, থিম সং এবং যখন আমরা খুব গর্বিত একদম সত্যি এবং আপ্লুত ঠিক। যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্লাবের জন্যই থিম সং লেখেন, তার নাম সুরুচি সংঘ। প্রতি বছর এই বছরও এসছে। বছরের পর বছর লিখছেন, একটা ক্লাবের জন্য লেখেন, এবং তার প্রত্যেকটি গান শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব আজকে সম্মানিত বা জনিত হয়েছে। এক একটা গান শুনুন, মা তুমি সর্বজনীন, সারা যারা আমাদের বলছেন তাদের প্যান্ডেলেও বাজে। আমি বলছি, আমি সৌম্যকে জিজ্ঞেস করছি আপনাদের মানে যে সোশ্যাল মিডিয়াতে আছে, এই গান যদি আমরা ইউজ করি কপিরাইট দেবে না তো? তাহলে আমি শোনাতে পারবো পাবলিককে, বাস ঠিক আছে। তো আপনি দেখুন, যারা বলছেন সুরুচিকে নিয়ে সমালোচনা করছেন বা সুরুচিকে বদনাম করছেন, তাদের সম্মান জানিয়ে বলছি, তাদেরও প্যান্ডেলও কিন্তু এই গানটা বাজে। সব একটা না, মানে অনেকে ভাবে এটা একটা সিনেমার গানের পার্ট। আমরা অনেকে যে গানটা বললেন, যে গানটা এত পপুলার, সবাই। হ্যাঁ অর্থাৎ সেই গানটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে বছরের থিমের সঙ্গে কনসেপ্ট করে লিখেছেন। সে বছর আমাদের থিম ছিল বাংলা, এই বাংলা আমার মা তুই যে আমার মা। প্রত্যেকটা থিম সং তিনি লিখেছেন সেই বছরের কনসেপ্টের উপরে। তা কোনো সংস কিন্তু সেই বছরের থিমের বাইরে নয়। এবং আমি ওনাকে সত্যি পায়ে হাত দিয়ে প্রণাম করি এবং মাঝে মাঝে বলি যে আপনি কি করে সম্ভব যে আপনি 1 ঘন্টার মধ্যে একটা গান লিখে ফেলছেন, সুর করে ফেলছেন। তিনি গাড়িতে যেতে 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 কনসেপ্টে শোনেন, শোনার পর গানটা মনে মনে করেন, গিয়ে পরে লিখে দেন। কি যে প্রতিভা এবং কি যে তার চিন্তা ভাবনা, মানে আমার জীবদ্দশায় মানে এখনো পর্যন্ত আমি এরম ধরনের প্রতিভা সত্যিই দেখি। তো প্রতি বছর দেখুন আমাদের গানগুলো, থিম সংগুলো সেই বছরে কনসেপ্টের উপরে, কনসেপ্টের বাইরে গিয়ে একটা থিম সং নেই, থিমের উপরে থিম সং, ভিডিও একটার পর কত বলবো। হ্যাঁ, এখন সবাই করছেন, খুব ভালো। সুরুচিকে ফলো করছেন, সুরুচি পথপ্রদর্শকের কাজ করছে, খুব ভালো, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা নিজেরা ভালোবাসি পুজো, আমরা কোনো ক্লাবের অসম্মান করতে চাই না। একজন পুজো সংগঠক আর একজন পুজো সংগঠককে সবসময় সম্মান দেওয়া উচিত। আমরা তো বিষোদ্গার করি না কারোর জন্য, আমরা নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে থাকি, সবাই আমাদের ফলো করেন। আমি বলছি, মানুষ যদি আমাদের 1 নম্বর বলে, মিডিয়া কি বলে আমি জানি না, মানুষ যদি আমাদের 1 নম্বর বলে, তো আমরা ওইটাই আমাদের কাছে সব। এবার আমাদের কে কি বললেন, কে কি বিষোদ্গার করলেন, আমরা শুনলাম। আপনারা এখন দেখেছি অনেকটা প্রত্যেকটা পুজো একটা ইভেন্টকে দিয়ে চালানো হচ্ছে, কর্পোরেট হয়ে যাচ্ছে। আপনি যেহেতু পুরোটা দায়িত্বে থাকেন, এই আশেপাশের মানুষরাকে এনগেজমেন্ট থাকে এখানে? আপনি যদি কর্পোরেটের কথা বলেন, তাহলে এটা আমার বলতে হবে যে আপনি আবার সবাই আমাদের পথপ্রদর্শক।
সুরুচি কোনো কর্পোরেট সংস্থাকে না লাগিয়েই আমরা কর্পোরেটের মতন সমস্ত ব্যবস্থা করি। সুরুচি প্রথম ক্লাব, যত দর্শক আসে ও যত এখানে আমাদের আমাদের সহযোগী কারিগর বলি, আমরা লেবার বলি না, কারিগর, তো এই প্যান্ডেলটা দিনের পর দিন তারা নিজের ভালোবাসা দিয়ে তৈরি করেছে। প্রত্যেকটা কারিগরের জন্য, প্রত্যেকটা দর্শকের জন্য এই যে ইন্স্যুরেন্স যবে থেকে আমরা শুরু করেছি, আমি বলবো প্রত্যেকটা ক্লাব তার নিজের হিস্ট্রি দিয়ে বলুক কবে থেকে শুরু করে। আমরা আমাদের সার্টিফিকেট ফেলে দিচ্ছি, আমরা কবে থেকে সার্টিফিকেট করছি, আমরা ডকুমেন্টেশন দেবো, সব তো আমাদের চেক পেমেন্ট আমরা ফেলে দিচ্ছি। আর এখন যারা সোকল্ড করছেন তারা বলুন কবে থেকে করেছেন, এটাও কিন্তু আমাদের সবাই পথপ্রদর্শক। এই যে এখন সবাই দেখলাম হাতে ওয়াকি টকি ব্যবহার করেন, আমরা 2002 সাল থেকে ওয়াকি টকি ব্যবহার করি, এবং এই এতগুলো জায়গায় আমাদের ক্লাবের সদস্য, সিকিউরিটি সবাইকে মেলবন্ধন করে ওয়াকি টকির মাধ্যমে এই যে পুরো সিস্টেম যে কর্পোরেট সিস্টেমে চলে, কজন করে? আপনি নিজে সারা রাত ধরে ওয়াকি টোকে নিয়ে হাঁটেন? সবাই আমরা। হ্যাঁ। কজন করে? এটাও তো এখন দেখলাম সবাই হাতে একটা করে ওয়াকি টকি নিয়ে ঘুরে বেড়ায়। এই যে আমরা এখন আগে বলতাম ভিআইপি পাস, এখন আমরা বলি আমন্ত্রণ পত্র, গেস্ট কার্ড। কে করেছেন বলুন? এটা আমি সত্যি জানি না, আপনি যদি বলেন তাহলে আমরা সেটা সেভাবেই বুঝতে পারবো। বলুন, বাহ, ফার্স্ট গেস্ট কার্ড কে করেছে, ফার্স্ট এটা- ভিআইপি কার্ড কে করেছে? এটাই। দেখুন, আমি বললাম বলা শুরু করলে সবাই, মানে আমি কত বলবো, আপনি তো 4টে বললেন, আমি তো একটার পর একটা বলে যাবো। এই গেস্ট কার্ডের কনসেপ্টই কাউন নেই। সব থেকে বড় আই কার্ড, যে আপনার কোম্পানি পড়ে আছেন, আমাদের সবার একটা করে আই কার্ড থাকে। ওখানে কি লেখা থাকে জানেন? মেম্বার, লাইফ মেম্বার। কে ক্লাবের প্রেসিডেন্ট, কে ক্লাবের সেক্রেটারি, সেটা বড় কথা নয়, একটাই কার্ড, লাইফ মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার্স, আর আমাদের কিডস জুনিয়র মেম্বার্স। এটা কোথা থেকে আইডিয়া আসতো ইভেন্ট ম্যানেজমেন্ট না করেও? এটা আমাদের বললাম না, কেউ তো একজন দিত। সে তো আমাদের তো প্রধান পৃষ্ঠপোষক অরূপ বিশ্বাসের কনসেপ্ট তো আপনাকে মাথায় রাখতেই হবে। কেন আমরা ওনাকে আমরা পৃষ্ঠপোষক বলি বা এই ক্লাবের প্রাণপুরুষ কেন বলি? এইসব কনসেপ্ট ওনার মাথা থেকে এসছে একটার পর একটা। এগুলো যারা এখন করছেন, আমরা অনেক আগে থেকে করে এসেছি, তারা এখন ভাবছেন। হতে পারে হয়তো তার জন্য হয়তো আমাদের প্রতি তাদের একটু বিরাগ ভাজন হচ্ছেন। আপনি বলুন যে থিম লেখা কবে সবাই শুরু করেছে? এখনো কত ক্লাব এই থিম লেখা দিতে পারেন বলুন তো? আমাদের প্রতি বছর থিমের উপর একটা করে কন্টেন্ট থাকে, লেখা থাকে। আপনি কাগজটা পড়লে বুঝতে পারবেন এবছর আমরা থিম কি লিখেছি। কটা ক্লাব লিখতে পারে এখনো? এখন তো অনেকে লেখা শিখছেন। কত বলবো? আপনি বললেন না যে আপনি অনেকগুলো মিস করছেন, এই বলা শুরু করলে শুধু এইটাই 15 মিনিট ধরে চলবে। মানে আমি জানলে কি হয়, একটার পর একটা কিন্তু আমরা কর্পোরেট, আপনি বলছেন কর্পোরেট লোক রেখে কর্পোরেট করে, আর আমরা প্রথম দিন থেকে চিন্তা ভাবনা নিয়ে শুরু করেছি যে মানুষের কি সুবিধা হবে, মানুষকে কত সহজে বোঝানো যাবে, মানুষের কাছে কত ভালো বার্তা দেওয়া যাবে, কি করে মানুষ বেশি বুঝবেন, সেটা আমাদের কনসেপ্ট। এর জন্য আলাদা কোনো কর্পোরেট আমাদের রাখতে হয় না। অনেকে আপনাদের কম্পিটিটাররা বলে যে যেহেতু 5 বছর ধরে পায়নি, সেই জন্য অনির্বাণের যে রেকর্ড আছে, ও আগের বারে যে 2টো পেয়েছে, তার জন্য এমন কাউকে খুঁজতে হতো যেখানে অন্ততপক্ষে এগিয়ে থাকে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অনির্বাণ যদি এবারে 6টা পুজো করছে, আমরা 6টা পুজোতে 5টা পুজোতে গেছিলাম, আর একদিন রাত হয়ে গেছিলো প্রচুর, আসতে পারিনি। 6টা পুজোর মধ্যে ধরুন আমি সুরুচি যদি বাদ দিই, আর ও যদি 2টো প্রাইজ আবার পায় আর সুরুচি তার মধ্যে না থাকে, তাহলে আপনাদের মনে কি হবে তাহলে? দেখুন, অনির্বাণ যে পুজোটা করেছে সেটা মানুষের ভালো লেগেছে কিনা সেটাই বড় কথা। মানে তাকে যে পুরস্কার পেতেই হবে, আপনি অনির্বাণকে জিজ্ঞেস করুন, আমার ক্লাবের পর থেকে কোনো শর্ত নেই কিন্তু, মানে আপনাকে এই বিশেষ পুরস্কার বা ওই পুরস্কারটা পেতেই হবে এরকম কোনো শর্ত দিয়ে আমরা অনির্বাণকে আনিনি। যারা বলছেন তারা কি ভাবনা চিন্তা করে নিশ্চয়ই বলছেন। এই আবার বলবো হয়তো তার হতাশা থেকে বলছেন যে এত ভালো কাজ করে ফেললো শুনেছি, কি করে করল? না, এখনো বাইরে খবর যায়নি এই আইডিয়া, কিছু না কিছু তো গেছে, কিছু না কিছু গেছে। সবাই তো এক একজন আমাদের জন্যই বসে থাকেন যে সুরুচি কি করছে, তাদেরও মনে অনেক উৎফুল্ল আছেন যে সুরুচি কি কাজ করছে। তো আমরা কিন্তু তাকে কন্ডিশন দিয়ে আনিনি যে আপনাকে এটা পেতেই হবে। আমরা একটা ভালো কাজ মানুষের কাছে নতুনত্ব তুলে ধরবো, একটা ক্রিয়েটিভিটি তুলে ধরবো, একটা বার্তা দেবো। সুরুচি বরাবর বিশ্বাসী যে আমরা কি মেসেজ সোসাইটিকে দিচ্ছি। আপনি দেখুন প্রত্যেকটা বছর 2000 থেকে 2024 পর্যন্ত যদি আপনি দেখেন, কখনো আমরা পরিবেশ নিয়ে বার্তা দিয়েছি, কখনো আমরা এই সমাজ ব্যবস্থাকে নিয়ে বার্তা দিয়েছি,
কখনো আমরা আমাদের এই বিভিন্ন ধরনের যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে বার্তা দিয়েছি। প্রতি বছর সুরুচির কিন্তু একটা বার্তা মানুষের কাছে পৌঁছানো, এই বার্তাগুলোই কিন্তু আমরা সুরুচি দিই। এবছর আমাদের বার্তা আছে, খুবই স্ট্রং বার্তা আছে। তো এরকম কোনো কন্ডিশনে আনিনি যে বাবা তোমাকে এই প্রাইসটা পেতেই হবে, দিতেই হবে। ভুল ধারণা যারা বলছেন তারা। তাহলে এই মানে যখন বাছা হলো, আপনার তো একটা আর্টিস্ট নিয়ে কাজ করে যাচ্ছিলেন, বাছা হলো, কিছু তো একটা মাথায় এসছে যে আমি এবার অনির্বাণকে নেবো, ঠিক কি প্ল্যানিং হয়েছিল যদি জানতে পারি? সব শিল্পীর সঙ্গে ধাপে ধাপে কাজ করেছি। অনির্বাণের সঙ্গে কাজ করা হয়নি বছর কাজ করছি, এটা আলাদা করে কিছু নেই। আপনি যেমন এমন কোনো শিল্পী আছে যে আমাদের সঙ্গে কাজ করেনি? আমি তো বললাম একদম সুভদ্রা থেকে শুরু করে দীপকদা থেকে অমরদা থেকে এমন কোনো শিল্পী আছেন যে আমার সঙ্গে, যাকে আমরা বলেছি না আমাদের সঙ্গে এর এখনো একটা শিল্পীর নাম বলুন যার সঙ্গে আমরা কাজ করি। সবাই এসছেন, সবাই কাজ করেছেন। অনির্বাণও বাকি ছিল, এবার অনির্বাণ আমার সাথে কাজ করছে। শিল্পীরও তো ইচ্ছার উপর নির্ভর করে। আমি তো জোর করে বলতে পারি আপনি আমার সাথে কাজ করতেই হবে, আপনাকে ছাড়বো না। শিল্পীরও ইচ্ছে ছিল সুরুচির সঙ্গে কাজ করবে, শিল্পরও ইচ্ছে ছিল যে সুরুচিকে নিয়ে ভাবনা করব, সুরুচি এত ভালো কাজ করে, আমি একটা তার মধ্যে কিছু করে রাখবো, আমারও কোনো সৃষ্টি, আমার কোনো ক্রিয়েশন তার মধ্যে থাকবে। তো তার জন্য তিনি কাজ করেছেন। এইটা নিয়ে কেন উনি কাজ করবেন, ওনাকে পেলেই প্রাইজ পেতে হবে, পেতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটা, যে যদি বাই চান্স ধরুন 6টার মধ্যে একটাই পেলো না, কোনো অসুবিধা নেই। মানুষ কি বলছেন সেটা তো আগে শুনুন। আমি বলবো আপনাদের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যান, যারা বলছেন তাদের বলবেন আপনাদের জন্য আমরা সুরুচিতে যে কোনো দিন একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো, লোককে জিজ্ঞেস করবো কাজটা কেমন দেখলেন, কেমন লাগলো, আপনার কি বার্তা নিয়ে যাচ্ছেন। তাহলে এই প্রশ্নটা আপনাকে করতে হয় যখন বললেন যে পুরস্কার ভরা আলমারি নাকি 3 কিলোমিটার পুজোর লাইন দাঁড়ালে আপনাদেরকে স্যাটিসফ্যাকশন দেয়? আমরা 3 কিলোমিটার লাইনেও বিশ্বাসী নই, আর প্রচুর পুরস্কার আমাদের যা আছে এই মুহূর্তে তাদের হিসাব যদি তারা চান, আমরা একদম আমাদের কাছে পুরো একদম লিস্ট থাকে, জান প্রতি বছর আমরা লিস্ট করে রাখি কতগুলো প্রাইজ পেলাম, তার লিস্ট যদি চান আমরা লিস্ট ধরে দিয়ে দেবো। তারা কত পুরস্কার পেয়েছি তারা যদি আমাদের লিস্ট দেখেন, আমার যেখানে আমাদের সংরক্ষণ করা তারা যে জায়গাটা দেখেন, তারা আইদার হতাশা হবেন নাহলে দুঃখ পাবেন, আনা ভাববেন যে তাদের কাছে টোটালটাই কমিউনিকেশন মিসকনসেপ্ট। এবার আপনার যে মূল প্রশ্ন যে কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যে বার্তা দিচ্ছি সেই বার্তাটা নিয়ে যাবেন, তারা গিয়ে বাইরে বলবেন যে সুরুচি যেটা বছর করেছে এর আগের সমস্ত পুজোকে ছাড়িয়ে গেছে। এটাই আমাদের সুরুচি আজ পর্যন্ত যত পুরো করেছেন তার মধ্যে এটা অভাবনীয় পরিকল্পনা, অভাবনীয় সৃষ্টি, কি নৈপুণ্যতার সঙ্গে এই কাজটা করেছেন, এই বার্তাটাই মানুষের কাছে দেওয়ার জন্য আমরা পাগলের মতন পুজো করি। অসম্ভব ভালো মানে বক্তব্য রাখেন, আর অনেকটা এখনো পর্যন্ত ক্লাবের কর্তা হিসেবে কথাবার্তা বলছেন না, ও অনেকটা টাচ আছে ওই ব্যাপারটা, ঠিক আছে, যাতে একটু একটু কাটিয়ে যায়। কিন্তু আমি একটা প্রশ্ন অবশ্যই করব, আপনি যেহেতু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, দুটো টপিকস আমি বলবো। একটা হচ্ছে আপনাদের থিম সং গান করার জন্য অরিজিৎ সিং প্রথম যে আপনাদেরটা গান করে। সবাই করেছে, সবাই, আমি শ্রেয়া ঘোষাল আমি সবারটা চাইছি না, আমি অরিজিৎ সিং করেছেন, সোনু নিগম করেছেন, পালাক মুচ্ছলজি করেছেন, আমাদের আরেকজন বাঙালি গায়ক বলুন না, শান করেছেন, কি করেননি বলুন। ঠিক, আমার প্রশ্নটা এটা না, আমার প্রশ্ন না, প্রশ্নটা বলছে যে অরিজিৎ সিং যে কনসার্ট করে তাতে যে চার্জ করে, এইটা কি তাহলে আপনারা সেই টাকা পেমেন্ট করেছিলেন না শুধু ফোন করে দিয়েছিলেন আর ও সেই গানটা করেছে? আমাদের যে কজন গান করেছেন পালাক মুচ্ছল ছাড়া সবাই কিন্তু বাঙালি, ঠিক বাংলা থেকে বড় হয়েছে, একদমই তাই। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শান, সোনু নিগম এবং পালাক মুচ্ছল। পালাক মুচ্ছল যখন গানটা গেয়েছেন তখন দেখুন তার সঙ্গে অনেকগুলো তিনি বাংলা গান গেয়েছেন। টাকা দিয়ে সবকিছু করা যায় না, টাকা দিয়ে শিল্পী সত্তাকে কেনা যায় না। যারা বলছেন টাকার বিনিময়ে সবকিছু করা যায়, তাদের কাছে ভুল বার্তা। এটা যখন অরিজিৎ সিং গানটা গেয়েছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু অরিজিৎ সিং, আমি গানটা বলতে পারবো না কারণ এখানে আপনাদের পডকাস্টে কোনো সিনেমার নাম বলাটা উচিত নয়, আমি যতটুকু জানি সেই বছর তিনি কতগুলো বাংলা গান গেয়েছেন দেখুন, আমাদের 3টে সুপার ডুপার হিট। তার মানেটা বুঝলাম না আমরা। তিনি ভালোবাসা দিয়ে বাংলা মায়ের গানটাকে গেয়েছেন, মানে ওই গানগুলো করেছে বলে গানটা ফ্রিতে এক্সট্রা ফ্রি হয়ে গেছে? ফ্রি নয়, বাংলা মা দুর্গার টানে গানটা গেয়েছে।
তাকে পয়সা দিয়ে কামানোর মতন ক্ষমতা ঔদ্ধত্য সুরুচির সঙ্গে নেই। হ্যাঁ, একটা অ্যান্সার পেয়ে গেলেন যে টাকা দিয়ে নয়, কারণ এবং ঔদ্ধত্য সত্যি দিয়ে নয়। ঔদ্ধত্য দিয়ে নয়। আমরা শ্রেয়া ঘোষালকে টাকা দিয়ে, ঔদ্ধত্য দিয়ে, ক্ষমতা দিয়ে তাকে গান গাওয়াতে পারবো না। গান ওইভাবে গাওয়ানো যায় না। সোনু নিগম, আচ্ছা ধরুন আমি এরা দুজন বাঙালি বলে আমি তাও নয় করলাম, আপনার যুক্তির খাতিরে। সোনু নিগমজির সঙ্গে তো আমাদের কলকাতা কোনো নেই। তো সোনু নিগমজি কি করে গান গেন? তাকে আমরা টাকা দিয়ে গান গাওয়াতে পারি? সেই ক্ষমতা বা ঔদ্ধত্য আমাদের আছে? ক্ষমতা আছে, ঔদ্ধত্য কিনা জানি না, ক্ষমতা নেই। আছে। আমরা সেই ক্ষমতা প্রয়োগ সুরুচি করি না। একটা ক্ষমতা, সুরুচি একটা পদ্ধতি। সুরুচির ক্ষমতা বড়টা ভুল। সুরুচির ক্ষমতা হচ্ছে তার সঙ্গবদ্ধতা। পয়সা দিয়ে আমরা গাওয়াতে আপনারা পারবো কি না। জানেন না আমরা পালাক মুচ্ছেলকে কি আমি পয়সা দিয়ে গান গাওয়াতে পারবো? শানকে না বললাম বাঙালি বলে গিয়ে দিয়েছে, তাহলে সোনু নিগম আর পালাক মুচ্ছেল কি করে গাইলেন বলুন? টাকা দিয়ে গাওয়াতে পারবো তাকে? নারীর টান, ভালোবাসা, তা গানটা তার পছন্দ হয়েছে, তার শব্দগুলো, তার লিরিকটা তার পছন্দ হয়েছে, তাই তারা গানটা গেয়েছে। এটা সবকিছু না আমাদের এখন না ওই মেটেরিয়ালিস্টিকের মতন হয়ে গেছে। টাকার বিনিময়ে করাচ্ছেন, টাকা, তাদের কনসেপ্ট সবকিছু টাকার বিনিময়ে। তারা হয়তো টাকা দিয়ে দিচ্ছে। তারা ভালোবাসা যে মানে পুজোর টানেও যে গানগুলো গাওয়া যায় তারা হয়তো ভুলে গেছে। একটু মেটেরিয়ালিস্টিক থেকে পুজো করছেন তো, আবেগ তো, পুজো তো মেটেরিয়াল দিয়ে হয় না, আবেগ দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়। একটু আবেগ ভালোবাসা দিয়ে ভাবুন। ঠিক। তাহলে আপনারা পুজো, এই দেখুন এই দুর্গা পুজোটা দেখুন এখন কেমন হয়ে গেছে, পুরো কর্পোরেট স্টাইলে। আমি সেই কথাটাই বলছিলাম। হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা ধরতে পেরেছি বলে আমি আসলাম ঠিক। পয়েন্টটা। কর্পোরেট স্টাইলে হয়ে গেছে, যে কর্পোরেটটা সব পুজো কন্ট্রোল করছে, কর্পোরেটটা সব পুজো করছে, কর্পোরেট স্টাইলে পুজো হচ্ছে। পুজোটা আবেগ দিয়ে করুন, ভালোবাসা দিয়ে করুন, আত্মা দিয়ে করুন, টান অনুভব করুন, তাহলে পুজোটা ভালো করে করতে পারবেন। তাহলে এইভাবে পুজো করতে পারবেন না বেশি আপনারা। তাহলে ওই শুধু ইট পাথর আর রডের পুজো হবে, বাদ বাকি পুজো হবে না। আত্মার টানের পুজো হবে না, নারীর টানের পুজো হবে না। সবাই সবাই এতটাই ভালোবাসে যে আমি ওই যে ক্লাবগুলো রয়েছে যারা কপাল চাপড়াচ্ছে যে তাদের কাছে কোনো সেলিব্রিটি আসছে না, কোনো কিছু আসছে না, আর আপনাদের ক্লাবে পুরো ভর্তি রয়েছে সেলিব্রিটিদের। এটা শুধুমাত্র একটা ফোনেই আসছে নাকি শুধু ভালোবাসার টানে আসছে? আপনি তার সেলিব্রিটিদের জিজ্ঞেস করুন যে আমরা কতবার তাদের ফোন করে ডাকি। তারা বলছে যে আমাদের কাছে কেন আসে না সোমনাথ? তারা ডাকুক, ডেকে জিজ্ঞেস করুক। বলছে আমরা তো সবার কাছে চিঠি দিই। কিন্তু আমরা তো কাউকে চিঠি দিই না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে একজন আমাকে বলুক যে আমি কাউকে একটা চিঠি দিয়ে ইনভাইট করি। ফোন যেতে পারে, সেলিব্রিটি ফোন যেতে পারে। একদমই না। তারা ভালোবাসার টানে আসেন, রিলেশনে আসেন। আজকে আপনার সঙ্গে যদি ভালো কাউ রিলেশন হয় তাহলে আপনি রিলেশনে আসেন। তাদের টাকা দিয়ে চিঠি লিখে আসানো যায় না। তাদের আসলে তারা হাত নেড়ে চলে যেতেন, এখানে ঢাক বাজাতেন না, আমাদের সঙ্গে বসে আড্ডা মারতেন না, প্রসাদ খেতেন না, গল্প করতেন না। তারা তো এখানে মাঠে বসে তোর মধ্যে আড্ডা মারেন, আমাদের সঙ্গে খান। আমাদের ক্লাব সদস্যদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয়, বা তারা ডে নাইট জাগেন। একসঙ্গে আমরা সবাই বসেছি, যত বড় বিগ স্টার হোক না কেন, আমি কোনো স্টারের নাম নিয়ে বলছি না, যত বিগ স্টার আমাদের সব ক্লাব মেম্বারের সঙ্গে বসে একসঙ্গে আড্ডাবাজি মারতে মারতে খান। আপনি পয়সা দিয়ে করাতে পারবেন? সেটা আপনি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একজন কর্তা বলে তো। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কিচ্ছু নেই, আমি তো একজন সামান্য। না না, এটা আমার কথা না, আমাকে চুপ করাতে পারবেন, কিন্তু তাদের কি কি ঠিক আছে? তাদের একটা ডিবেটে ডাকুন না, দেখা যাবে একদম। একটা আপনাদের ক্যামেরায় ডিবেট হোক, তারা আসুন, আমি বসছি। আমি তো টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পিনাটস মাত্র। মানে আপনি বলছেন একদম তারা নিজের স্বেচ্ছায় আসে, ভালোবাসায় আসেন। আমি বললাম তো তাদের জিজ্ঞেস করুন যে সুরুচির সঙ্গে তাদের চিঠি দিয়ে ইনভাইট করেছে কিনা। বলছি দাদা আমাকে একটা কথা বলবেন, এই যে জায়গাটা রয়েছে এর এক্সিট গেট কোনটা আছে? এমার্জেন্সি গেট একটাই বড় গেট আমার, এই বড় গেটটাই, আর কোনো এক্সিট গেট নেই? এই মুহূর্তে আমাদের চারিদিকে বাড়ি বলে রাখা যায় না, রাখা যায় না। মানে আমি দর্শককে বলছি আর আমি আমাদের ক্যামেরাম্যানদেরকে বলছি, যেভাবে আমরা কোশ্চেন করছি তাতে যদি একটা কিছু মেসেজ চলে যায়, ঠিক আছে, আমরা শুধু জানার জন্য চেষ্টা করছি যে মেন গেট কোনটা। অলরেডি কালো কাপড় পরছে। কোনো প্রশ্ন করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। না, স্বরূপদা সত্যিই খুব ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার এবার একটু লাইট প্রশ্ন, এগুলো ক্লাব কর্তৃপক্ষের প্রশ্ন ছিল। স্বরূপদা আমাকে আর কিছু শেষ করে নিন। আমি আপনাকে একটা পার্ট দিচ্ছি, আমি দাদাকে কিছু পার্ট দেবো অবশ্যই। আমার শুধু জানার আছে আপনি এই ক্লাবে দাদার কোন জিনিসটা মিস করেন? মিস করি একসঙ্গেই, যে সারা বছর একসঙ্গে থাকা, একসঙ্গে আড্ডা মারা, একসঙ্গে গল্প করার সুযোগ পাই না, এত সময় হয় না, সবাই সবার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। এই যে ধরুন 10-12টা দিন একসঙ্গে সকাল থেকে থাকা, রাত্রিবেলা আড্ডা মারা, সবাই মিলে খাওয়া, ক্লাবের সব সদস্য, মহিলারা পুরুষেরা, আমরা সবাই বন্ধুরা একসঙ্গে আড্ডা মারা, এইটা কিন্তু সারা বছর খুব মিস করি।
সারা বছর মিস করেন, সারা বছর এই এই যে 12টা দিন, এটা পান আপনি। এটা একটা আমাদের কাছে বলতে পারেন সারা বছরের অক্সিজেন। এটা আমাদের কাছে সারা বছরের অক্সিজেন। ওই যে 12টা-13টা দিন আমরা বসে আড্ডা মারি, গল্প করি, সেখানে সবাই থাকে। অরূপ বিশ্বাস থাকেন, আমাদের সব ক্লাবের সদস্যরা থাকেন, আপনাদের বক্তব্য অনুযায়ী সেলিব্রিটিরা থাকেন, সবাই একসঙ্গে আড্ডা মারা, গল্প করে খাওয়া, এইটাই কিন্তু আমাদের মিস করি। পৃষ্ঠপোষক হিসেবে না দাদা হিসেবে? অবশ্যই সেই সময় দাদা হিসাবে। আমি আপনাকে বলি, আপনি বললেন স্রষ্টা বলবো না, ওই বললাম যে আমি না, স্রষ্টা বলাটা ভুল। না না, শব্দটা আপনি এখানে বলছেন ব্যবহার না, করা যায়। আপনি একদমই বলবেন না, এখানে আমি বলছি যে ওই একটা ক্লাব, সেই ক্লাব এইরকমভাবে বলছে যে অরূপদা হচ্ছে সুরুচি ক্লাবের স্রষ্টা, আমরা যে এখন দুর্গাপুজো দেখতে পাচ্ছি সেই তার স্রষ্টা, প্লাস হচ্ছে ওনার পুজো প্যাশন যেটা আছে। উনি হচ্ছেন থিম পুজোর স্রষ্টা বলতে পারেন। থিম পুজোর কনসেপ্ট তার মাথা থেকে এসেছিল। একটা পুজোকে কিভাবে নতুনত্ব দেওয়া যায়, সেটার স্রষ্টা হচ্ছেন উনি। প্রত্যেকবারই দেখি আপনাদের কার্নিভেলে সুরুচি সঙ্গ একটা আলাদা করে লাইমলাইটে চলে আসে, কিভাবে এই সব আইডিয়াগুলো আসে? দেখুন, আমরা তো বলি, ওই সবাই আমাদের সমালোচনা করেন, যারা যারা বলেছেন তাদের বলবেন যে বাংলা গানে বিদেশিদের পারফরমেন্স একটা করে দেখা। আমরা বিদেশিদের বাংলা গানের সঙ্গে পারফর্ম করাই। এবারে কি সেটা হবে? এবং একজন বিদেশিনী আমাদের মায়ের রূপে থাকে, ও, এবং তার পারফরমেন্স আপনারা ইউটিউবে দেখবেন বা আমাদের ফেসবুকে দেখবেন। আপনি দেখে দেখে বলতে পারেন যে সে বাঙালি নয়, আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। আর যারা আমাদের সমালোচনা করছেন তাদেরও বলবো, এগুলো দেখে আপনাদের কেমন লাগে। ঠিক। আমার লাস্ট প্রশ্ন, যে এইটা আপনি প্লিজ একটু পলিটিক্যালের মতো না দিয়ে, আমাকে কি মনে পলিটিক্যাল হলো আমি না 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 রাজনৈতিক না উত্তর না দিলাম? না, রাজনৈতিক উত্তর টাইপেরই দিচ্ছেন, পলিটিক্যাল কারেক্ট হচ্ছেন। আপনি ক্লাব সংগঠক হিসেবে, ঠিক আছে, বলুন যে এই সাউথে আপনার কোন পুজো বেশি কম্পিটিশন দেয়, আপনার খুব চ্যালেঞ্জ দেয়, আর একটা হচ্ছে নর্থের কোন দুটো পুজো খুব ভালো লাগে আপনার, বা আপনার কম্পিটিশন দেয়, ভালো লাগতে হবে না, কম্পিটিশন দেয়? পুজো সংগঠক হিসেবে আমার সব পুজো খুব ভালো লাগে। আর কম্পিটিশন যদি কেউ দেয় তাহলে আমি একটাই বলবো, সুরুচির পুজো দেখতে হয়, নাহলে আফসোস করে। নর্থের কোনো একটা পুজো বলুন প্লিজ, আমরা একটু জানতে চাই, আমরাও তাহলে শিখতে পারবো। সবাই পুজো ভালো করে। মানুষ কাকে ভালোবাসেন সে তো মানুষের আশীর্বাদ, ভালোবাসা, তাদের উচ্ছ্বাস, তাদের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এইভাবে বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমার ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমাকে এমার্জেন্সি গেট নিতে হয়নি। সংবাদ মাধ্যমের এখতিয়ার আছে সমস্ত ধরনের প্রশ্ন করার, সবকিছু জানার, এবং আপনার প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই সেই ধরনের মেটেরিয়াল ছিল বলে আমার খুব ভালো লেগেছে উত্তর দিতে। আপনি বলবেন আমি একজন রাজনৈতিকের মতো উত্তর দিয়েছি, আমি কিন্তু একদমই কোনো রাজনৈতিকের মতো উত্তর দিইনি। আমি একজন ক্লাব সংগঠক হিসেবে আমি উত্তর দিয়েছি। এবং ক্লাব সংগঠন করতে গেলে রাজনীতি নেই এমন কোনো জায়গা নেই, রাজার নীতি তো কিছু নিতেই হয়। আপনি তো একজন টালিগঞ্জের সঙ্গে ইন্ডাস্ট্রির সাথে সরাসরি যুক্ত। আমি এটা আমার নিজের ইমপ্রুভের জন্য বলছি, সাজেশন হিসাবে। আমি তো অ্যাঙ্কার নই, আর আমি অতটা পরিপাটিভাবে আপনার সাথে বসতেও পারিনি। আপনি পুরো পরিপাটি, একদম সুন্দর। আমাকে কোনো সাজেশন দেবেন যে সোমনাথ এটা তোমার চেঞ্জ করলে আর একটু বেটার হতে পারে? আপনি যত স্বাভাবিকভাবে বসে যত ভালো প্রশ্ন করবেন সেটাই মানুষ নেয়। ওই পরিপাটি হয়ে ভালো করে সেজে একদম ভালো পরিপাটি হয়ে মানুষ নেয় না, ভালো লাগে না। আমার দেখলেই মনে হবে যে আপনি ওটা পুরো তৈরি হয়ে বসে আছে, মানে একদম পরিপাটি প্রশ্নগুলো একদম বেছে বেছে করা, আড্ডা মারা হয় না। মানে মানে প্রশ্ন উত্তর পর্ব যদি গল্পের ছলে না হয়, পলিটিক্যালি কিন্তু ওগুলো ভালো ডিবেট হয়। গল্প মানে যদি পুজো বলেন, সেখানে গল্পের ছলে সবকিছু বলাটাই মানে ভালো। আপনি যেটা করেছেন আই থিঙ্ক ইজ বেস্ট। অনেক ধন্যবাদ। একটু হাত মেলাতে পারি? আর একটু গলা মেলাতে পারি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনির্বাণদা, আবার আমার দ্বিতীয় দিন এটা দেখা। তবে আমি এই যে মাঠটা তো তোমার কাছে প্রথম, এই মাঠটা যখন প্রথম পেলে
তখন কি ফিল হলো যে এই মাঠটা কিভাবে ইউটিলাইজ করবে? দেখো, সুরুচি সংঘ এমন একটা নাম, আহ, যে নামটা সমস্ত শিল্পীর কাছেই খুব আকর্ষণীয়। সমস্ত শিল্পীরই বাসনা থাকে সুরুচি সংঘের মাঠে এসে কাজ করুক। তাই আমার প্রথম যখন শুনলাম যে আমাকে এবছর সুরুচি সংঘ করতে হবে, আমার ভালোই লেগেছিল খুব। আর মাঠটাকে আমি দেখার পর আমার মনে হয়েছিল যে পুরো মাঠের শেপটা এত সুন্দর, সেটাকে ঠিকভাবে ইউটিলাইজ যাতে করা যায়, পুরো কোথাও জায়গা নষ্ট না হয়, সেটার দিকে মানে লক্ষ্য রাখাটা বোধহয় ভালো। তাতে মাঠটা একটু নতুন লাগবে, কারণ এই মাঠে অনেক গুণী শিল্পীরা কাজ করে গেছেন। মাঠটার শেপটা অনেক অন্যরকম ছিল মনে হতো। তো আমি চেষ্টা করেছি শেপটাকে আলাদা একটা আলাদা শেপ দেওয়ার মাঠটাকে, যাতে মনে হয় অচেনা। তো এই মাঠটার শেপটাকে আমি চেয়েছিলাম যে মানুষের কাছে নতুনভাবে উপস্থাপনা করতে। আর এই কাজেতে আমাকে এবছর আমি দীনেশ পোদ্দার সবার পরিচিত নাম। প্রথমবার আপনাকে স্বাগত। দীনেশদা আমাকে সাহায্য করেছেন এই আলোটা করে দিয়ে, এবং দীনেশদার আমি ফ্যান কাজের। আমি অনেক দিন ধরে দীনেশদার কাজ দেখছি এবং আমার খুব ইচ্ছে ছিল দীনেশদার সঙ্গে কাজ করার, সেই সুযোগ হয়েছে এবছর। দীনেশদা আমার এই পুরো মণ্ডপের আলোটার দায়িত্ব নিয়েছেন। দীনেশদা, আপনি কিছু বলুন একটু এই সুরুচি নিয়ে আর অনির্বাণদাকে নিয়ে। সুরুচি একটা খুব নাম করা, খুব প্রেস্টিজিয়াস পুজো আমার কাছেও, সবার কাছে। তো গত বছর যখন অরূপদা আমাকে ডাকলো, তো লোকে কাজ পছন্দ করেছে। আর এবার অনির্বাণদার মতন গুণী লোককে আমি পেয়েছি, যিনি মানে নিজের নামই রেখে দিয়েছে পান্ডারপাড়া। এটা চট করে দেখা যায় না। তো অনির্বাণদার সাথে কাজ করে মানে আমার এক্সপিরিয়েন্স আরো বাড়ছে। আর আমি চেষ্টা করছি অ্যাজ এ আর্টিস্ট, অনির্বাণদা যেটা ভাবছে ওটাকে আমি যদি ফুটিয়ে তুলে দিতে পারি, তাহলে এটা মানে খুবই ভালো হয়। আর এবার আমাকে অ্যাসিস্ট করছে ত্রিগুণা। ত্রিগুণার সাথে আমি অনেকবার থিয়েটার করেছি। ও সেট করেছে, আমি লাইট করেছি, ও লাইট করেছে, আমি সেট করছি, মানে এরকম। তো খুবই ভালো, খুবই গুণী ছেলে। তো ত্রিগুণা এবার আমাকে হেল্প করছে। এখন এই পার্টে আপনাকে কি কি দেখতে হচ্ছে পুরোটা? পুরো লাইটটা, পুরো লাইটটা দেখতে শুধু লাইটটা। এখানে পারফরমেন্সও তো, হ্যাঁ, পারফরমেন্স হবে, তারও লাইট, তারও লাইট। তারও লাইট। একটা গাছ দেখতে পাচ্ছি, অশ্বত্থ গাছ। এই গাছটা তো এখানে ছিল না, এটা কিভাবে এখানে নিয়ে এলে? আর পুরো গাছটাই মানে পুরো মানে একটা লিভিং গাছ, বাইরে ছিল এরকম কিছু একটা ব্যাপার তুমি ইমপ্লিমেন্ট করেছো। দেখো, আমি স্বাধীনতার যে অধ্যায়টা নিয়ে কাজ করছি, সেই অধ্যায়টা নিয়ে দেখাতে গিয়ে আমার মনে হয়েছে যে এদেরকে জেলখানায় আটকে রাখা যায় না, বা ফাঁসি দিয়ে এনাদের মুখ বন্ধ করে দেওয়া যায় না। এনারা ঠিক বট বা অশ্বত্থের মতো একটা ছোট্ট ফাটল পেলে, ছোট্ট একটুখানি মাটি পেলে ওখান থেকে আবার বেঁচে ওঠে। রক্তবীজের মতো একজন বিপ্লবী মারা গেছেন, আরেকজন বিপ্লবী জেগে উঠেছেন। অসংখ্য ধন্যবাদ অনির্বাণদাকে আর দীনেশদাকে এই আলোচনায় আসার জন্য। নমস্কার অরূপ স্যার। প্রথম কথা হচ্ছে, আজকে আমি এসেছি কোনো রকম রাজ্যের মন্ত্রী হিসেবে আপনার সাথে সাক্ষাৎকার নিতে আসিনি। একজন সুরুচি সংঘের ক্লাবের উদ্যোক্তা এবং এই সংগঠক হিসেবে আমরা কিন্তু কথা বলতে এসেছি। তো আমি আপনার কাছ থেকে পারমিশন নিচ্ছি, এটা কি পসিবল আছে যে আপনার যে প্রোটোকল আছে সেই প্রোটোকলটা সরিয়ে আমি দাদা হিসেবে কথাবার্তা বলতে পারি? আমার সব থেকে বড় পরিচয় আজকে আমি রাজ্যের মন্ত্রী, তার থেকেও বড় পরিচয় আমি একজন পুজো সংগঠক, আমি একজন পুজো পাগল। পুজো সংগঠক হিসেবেও আমার একটা বিশাল পরিচিতি আছে, কেন আমি ছোট থেকে পুজো করেই আজকে বড় হয়েছি। পরবর্তীকালে আমি রাজনীতিতে জয়েন করেছি, কাউন্সিলর হয়েছি, এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, সেটা অন্য। কিন্তু পুজোতে আমি এখনও চেষ্টা করি। আমি এখন সুরুচিতে সেরকম সময় দিতে পারি না, কিন্তু আমি আরও 2-3টে পুজোর সঙ্গে যুক্ত। তাদেরও নতুন নতুন ছেলেদের তৈরি করছি যারা থিমের পুজো করছে, আমি তাদের নিয়ে এক্সপেরিমেন্ট করি, কাজ করি। এটা আমার একটা প্যাশন বলতে পারি। আপনার প্যাশনটা 2001 থেকে বা 2000 থেকে যখন শুরু হলো,
আমরা জানতে পারবো যে আপনি পুজোটা ধরার পর কেন মনে হলো যে আমি থিম পুজোতে আসবো? না দেখো, একটা আমাদের জায়গাটা খুব আইসোলেটেড জায়গা। তুমি যদি এখানে রাত 9টার পরে আসো, ঠিকানা জিজ্ঞেস করার জন্য একটা লোককে পাবে না। আমাদের এই এত বর্ধিষ্ণু অঞ্চল, ফ্ল্যাট কালচার। তো আমাদের যখন পুজো হতো, যে পুজোটা আমার বাবা, জ্যাঠা, পাড়ার কাকারা করতেন, তখন আমাদের পুজোর ফুটফল ছিল সারাদিনে 25, 30, 40 জন। ছোট্ট পুজো হতো আমাদের, সপ্তমীর দিন প্যান্ডেল শেষ হতো। কারা আসতো আমাদের পুজোতে? আমাদের সামনে একটা পোস্ট অফিস, যে কটা মানুষ পোস্ট অফিসে আসতেন তারা। সামনে একটা ছোট্ট বাজার আছে, সেই বাজারে যে কটা মানুষ আসতেন তারা। আর থানায় যদি কোনো কেউ কাজে আসতেন তারা। এর বাইরে কিছু ছিল না। আমি একডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখতে যেতাম, সুব্রত মুখার্জির পুজো দেখতাম, সুব্রত মুখার্জি বসে আছেন, হাজারে হাজারে লোক। তখন আমি ভাবলাম যে আমাকে একটা পুজো করতে হবে। আমাদের পুজোতেও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে। কিন্তু আমি ভাবলাম যে না, ঘরানাটা এক করলে চলবে না। শুভদার পুজো একটা বিশাল জাঁক জমক ঝাড়, আমি তার বাইরে একটু অন্যরকম কিছু করব। তখন আমি থিমের পুজো চালু করলাম। এই প্রথম বছর আমি একটা গ্রাম করলাম, যে গ্রামে আমি ধান লাগালাম, পান গাছ লাগালাম, পান গাছে সাপ ছাড়লাম, পুকুর কাটলাম, পুকুরে মাছ ছাড়লাম। তো যখন পাড়ার সমস্ত বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞেস করলাম যে কয়েকটা গ্রামের নাম বলো, তখন তারা বললেন যে অনেকগুলো নাম দিলেন। আমার বারোদি নামটা খুব পছন্দ হলো। আমি তখন ছাত্র নেতা। তো বললাম, হোর্ডিংটা শুরু করেছিলাম, হাতে লেখা হোর্ডিং। তখন শুধু নিয়ালিপুরের কয়েকটা জায়গায় লিখলাম যে বারোদি গ্রাম দর্শন করব। তা দুদিন পরে আমি দেখি আজকাল পত্রিকায় একটা লিড স্টোরি হয়েছে, ছাত্র পরিষদের নেতা জ্যোতিবাবুর গ্রাম করছেন। তা আমি তো ঘাবড়ে গেলাম। তারপরে আমি যখন খোঁজ খবর করলাম যে বারোদি নিয়ে, যে দেখলাম ওখানে জ্যোতিবাবুর বাড়ি ছিলেন, জ্যোতিবাবুর জন্মস্থান। তারপরে কি করা যায় দেখলাম বাবা লোকনাথের ওখানে তিরোধান হয়েছিল। এখনকার মতো ফোন নেই, কিছু বন্ধু ছিল বাংলাদেশে। তো বললাম যে একটা ছবি তুলে পাঠাতে হবে, তখনকার মতো এই সিস্টেম তো নেই। তো একটা ছবি তুলে সেটাকে ফ্যাক্সে করে পাঠানো, সেটাও 7 দিনের ব্যাপার। কিন্তু আমার কাছে হাতে মাত্র 3 দিন। তোরা একটা বর্ণনা দিল আমাকে, সেই দিয়ে একটা ছোট্ট, আমার তো তখন মাঠের মধ্যে আর জায়গা নেই, পুকুর, ধান ক্ষেত, পান ক্ষেত সব কিছু হয়ে গেছে। তখন ছোট্ট বাবা লোকনাথের মন্দির বানালো, 12 দিন মতো। মন্দির তো হয়ে গেল, কিন্তু ঠাকুর কোথায় তৈরি করব? কুমোরটুলি থেকে কালীঘাট ঘুরে বেড়াচ্ছি, কেউ নেয় না। তো তখন একটা ছোট্ট 2 ফুটের একটা বাবা লোকনাথ তখনকার দিনে বানালাম। আমার মনে আছে এখনো 6 থেকে 7 হাজার টাকা দাম নিল, কাঁচা। সে একদম দিয়ে শুকোচ্ছে, কিন্তু ঠাকুর শুকোবে কী করে? কোনো মতে রং করে, সাদা রং করে বসিয়ে দিলাম। অবিশ্বাস্য, মানুষের ঢল নামলো। সে বছরই প্রায় অধিকাংশ পুরস্কার সে বছরই পেলাম। এবং আমার বিলিফ যেটা সবটাই সম্ভব হয়েছে বাবা লোকনাথের জন্য। সেই জন্য আমাদের পুজো যেদিন উদ্বোধন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী করেন, আমাদের পুজোটা শুরুই হয় বাবা লোকনাথের পুজো দিয়ে। আমাদের পাশেই বাবা লোকনাথের মন্দির আছে, যেটা আমাদের ক্লাব থেকেই আমরা মেনটেন করি। সেখানে পুজো দিয়ে এসেই হয়। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, মা দুর্গা তো আসেনি আমাদের মণ্ডপে, কিন্তু বাবা লোকনাথের একটা বিশাল আশীর্বাদ। তাই যে পুজোয় 25 জন আসতো, সেই পুজোয় আজকের দিনে 2 থেকে 2.5 লক্ষ লোক আসে। আমি আপনার মুখ থেকে শোনার চেষ্টা করব যে অনেক কিছুই আপনি দুর্গাপুজোতে ইন্ট্রোডিউস করেছেন। এই কোন, কোন বিষয়গুলো যেগুলো এখনকার দুর্গাপুজোতে সবাই ইমপ্লিমেন্ট করছে, আপনি কোন, কোন বিষয়গুলো নিয়ে এসেছেন? আপনি যদি তো আমি ছোটোবেলায় আমি খেলা পাগল লোক। তো আমি মাঠে যেতাম, র্যাম্পার্টে খেলা দেখার লোক। আমি কোন ক্লাবের সমর্থক এখন আমি ডাইরেক্ট বলবো না, এখন আমি বাংলার সমর্থক। কিন্তু র্যাম্পার্টে খেলা দেখতাম। এবং আমি যখন চাকরি করতাম, প্রথম মাইনা পেয়ে মার একটা শাড়ি কিনেছিলাম, আর সেই ক্লাবের একটা কার্ড করেছিলাম। তো আমি দেখতাম পয়লা বৈশাখের দিন সব মাঠেই বার পুজো হচ্ছে। তাই আমি বললাম, ওরা যদি বার পুজো করতে পারে, তাহলে আমরা খুঁটি পুজো করতে পারি না কেন? আমি জাঁকজমক করে, যজ্ঞফজ্ঞ করে খুঁটি পুজো চালু করলাম। আর সেই থেকেই এখন উপরওয়ালার আশীর্বাদ, অধিকাংশ ক্লাবই আজকাল খুঁটি পুজো করছে। ভালো লাগে, তোমার একটা ইনোভেশন, সেটা যদি কেউ করে, সে তো খুশির ব্যাপার।
আনন্দের ব্যাপার। আর কি কি করেন? পুজো এরকম হোর্ডিং ছিল না, এটা পলিটিক্যাল লোকেরা তারা ভোটে দাঁড়ালে তারা হোর্ডিং করতেন। কিন্তু আমি বললাম যে পুজোটাকে কেন আমরা করব না। তো আমি সেইভাবে তখন হাতে লেখা হোর্ডিং দিনে 20টা 25টা করে লিখতে পারতেন, ম্যাডোরে করে নিয়ে তার প্লাস মই নিয়ে ক্লাবের কয়েকজনকে নিয়ে একদম হাওড়া থেকে শিয়ালদা থেকে আমি নিজেরা বয়ে বয়ে একটা মই দিয়ে উঠে উঠে হোর্ডিং লাগাতাম নিজে রাত জেগে। তার পরবর্তীকালে আমার ভাই, আমার ক্লাবের ছোট ভাইরা এখন তারা করতো, কিন্তু আমি নিজে অন্তত 4-5 বছর রাতের পর রাত জেগে হোর্ডিং লাগিয়েছি। আজকে তো হোর্ডিং একটা সাবজেক্ট হয়ে গেছে, সবাই পুজোর আগে পুজোর পরে হোর্ডিং করছে। থিম সং প্লাস আপনার থিম ভিডিও এইগুলো আপনাদের তো প্রথম চালু করেছেনই, তারপর থিম সং যেটা লেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে লেখান, কিভাবে অ্যাপ্রোচ করলেন? না দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ভালো ছবি আঁকেন তেমন ভালো বই লেখেন, প্রায় 150টা বই লেখা হয়ে গেছে, বেস্ট সেলার হন। উনি ভালো গান লেখেন, গানের সুরও করেন। তো আমার দীর্ঘদিন ওনার সঙ্গে, ওনার ছত্রছায়াই তো বড় হয়েছি, ওনার আশীর্বাদেই তো আজকে এই জায়গায় এসেছি। তো আমি একবার অ্যাপ্রোচ করলাম, দিদি আমাদের থিম এই একটা গান লিখে দাও। তো তিনি লেখা শুরু করলেন, মা গো তুমি সর্বজনীন, যে গানটা আজকে মানে ইতিহাস সব জায়গায় বাজে। তো একটার পর একটা গান হিট হতে শুরু করলো, তিনি লিখতেন, সুর দিতেন। আগে জিৎ গাঙ্গুলি, বম্বের আমার সবাই তো বম্বের শিল্পীরাই গেয়েছে, শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে সোনু নিগম, শান থেকে পালক মুচ্ছল থেকে অরিজিৎ সিং থেকে সবাই গান করেছে। একটা কথা বলবো, আপনার কাছে একটা ছোট্ট লাইট আছে, সেটা শুনলাম যখন আপনি এখানে ঢোকেন, যতই ব্যস্ততা থাক না কেন আপনি ওই লাইট দেখিয়ে কারো চোখে পড়ে না, কিন্তু আপনি আসার সাথে সাথেই আপনি কিন্তু দেখিয়ে দেন এই জায়গাটা ঠিক করতে হবে। না, এটা দেখো, তুমি যদি দীর্ঘদিন আছো, তুমি একটা মিডিয়াতে আছো, তুমি জানো কোথায় কিভাবে ক্যামেরা ধরতে হবে, তুমি জানো কিভাবে লোকের কাছ থেকে কথা বার করতে হবে। এটা যেমন তোমার সাবজেক্ট, আমরা যারা দীর্ঘদিন ধরে এই কাজটা করি, তো আমাদের কোথায় ভুল আছে, কোথায় কি আছে, কোথায় আরেকটু রেকটিফিকেশন দরকার। কেন একটা কী হয়, শিল্পীরা খুব মহান শিল্পী, সব শিল্পী বড় শিল্পী, তারা ভালো কাজ করেন, কিন্তু তারা দেখতে দেখতে কাজটা, তাদের চোখটা কাজ করে না, একটা ফ্রেশ চোখের দরকার হয়, সেটাকে একটুখানি দেখতে হয়। মানে আমি বলছি যে তুখোড় যারা আর্টিস্ট রয়েছে তারা আপনাদের সাথে কাজই করেছে, কিন্তু তাদের চোখও এড়িয়ে যায়, আপনার চোখ এড়িয়ে যেতে পারে না। এটা হয়ে যায়, এটা কাজ করতে করতে একটু, তো আমি খুঁতখুঁতে লোক, তার জন্য এটা হয়। আমি একটু খুঁতখুঁতে খুব বেশি, আমি পারফেকশনে বিশ্বাস করি। আমি মনে করি আমার তরফ থেকে যেন 100% পারফেক্ট হয়, কোথাও যেন খুঁত না থাকে, এটা আমি সবসময় চেষ্টা করি। আপনাদেরই একটা কথা আমি জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। তো আমি আবার বলছি যে এই দরজা তো বন্ধই রয়েছে, ঠিক আছে? তো বাই চান্স কোশ্চেন করলে মারধর খাবো না তো? আমি জিজ্ঞেস করছি যে এটা আমাদেরকে একটা ক্লাব কর্তৃপক্ষ, নর্থের সবথেকে বড় ক্লাব, সেই ক্লাব আমাকে জানালো মন্ত্রী অরূপ বিশ্বাস নাকি সুরুচির অরূপ বিশ্বাস, যে কোনো একটাই বাঁচতে বলবে। না দেখো, একটা কথা হচ্ছে, আমরা রাজনীতি করি, যে কোনো প্রফেশনই করি, ঈশ্বরের আশীর্বাদ সব থেকে আগে দরকার। আসলে আমি মা দুর্গার ভক্ত, মা দুর্গাকে পুজো করি, সকালবেলা বেরোই, ফলে মা দুর্গার আশীর্বাদ যেমন দরকার। আর শুধু পুজো তো ভগবানের করলে কোনো লাভ নেই, মানুষের পুজোও করতে হয়, ফলে দুটোর পরিপূরক। যেমন মা দুর্গাকেও প্রণাম ভক্তি করে সকালবেলা বেরোই তার আশীর্বাদ নিয়ে, এবং তিনিই সেটা বলেন যে এক কাজ করো, মানুষের কাজ করো। এই যে আজকে মা দুর্গা, আমরা তো প্রথমে গণেশ পুজো করি, তারপরে দুর্গা পুজো করি, তারপরে লক্ষ্মী পুজো করি, তারপরে আমরা কার্তিক পুজো করি, তারপরে আমরা সরস্বতী পুজো করি। তো যখন এতগুলো ভগবানের পুজো করছি, পুজো তো মা দুর্গার, তাহলে মা দুর্গা সবাইকে নিয়ে আসেন কেন? খরচা বাড়ে তো আমাদের। মা দুর্গাকেও ভোগ নৈবেদ্য দিতে গেলে বাকি 4 জনকেও তো দিতে হচ্ছে। আমাদের প্রশ্ন ছিল মা দুর্গার কাছে যে আমাদের তো পুজো করতে অনেক কষ্ট হয়, তো তোমার নিমন্ত্রণ, তুমি সবাইকে নিয়ে চলে এসছো। মা একটা কথা বলেন, আমি সবাইকে নিয়ে আসি, সপরিবারে আসি, একটাই বার্তা দিতে, যে তোরাও সপরিবারে সবাই মিলে একসঙ্গে থাক। এই সপরিবারে থাকার শিক্ষাটাই মা দুর্গা আমাদের দেন। ফলে একদিকে মা দুর্গার পুজো করি, অন্যদিকে রাজনীতি করে মানুষের সেবা করার চেষ্টা করি, দুটোর পরিপূরক। আপনি খুব যখন পুজোতে আমরা নিউজে দেখেছি যে ঢাক বাজান পুজোতে, একমাত্র একজনই আছে যে পুজোতে নিজে নেমে ঢাক বাজাচ্ছে, আর সুরুচি সঙ্গ ইকুয়াল টু অরূপ দার ঢাক। না দেখো, একটা পুজো করব ঢাক বাজাবো না,
আমি ফুটবল খেলবো আর বলে শট করবো না, এটা হয় না। তো এটা রপ্ত করতে হয়। আমি পুজো মন দিয়ে করি, আমি বললাম তো আমি একেবারে ভক্তি ভরে বুদ্ধি করে পুজো করি। তুমি সবসময় সুরুচির পুজো, অন্যদের পুজো অনেক ভালো, সুরুচির থেকে কয়েক হাজার গুণ তারা ভালো করেন, কিন্তু সুরুচির মধ্যে একটা কিছু থাকে আলাদা, যার জন্য লক্ষ লক্ষ মানুষ আসেন। সেটা আমি সবাইকেই বলি, আমরা ভক্তি ভরে বুদ্ধি করে পুজো করি। আপনার পাশে যে ক্লাব আছে ফিরাদ হাকিমের, সেই পুজো আপনাকে কতটা কম্পিটিশন দেয়? কোনো আমার কাছে কোনো প্রতিযোগিতা নেই। আপনি 4টে পুজো দেখেন এখন? তোমাকে শুধু একটা কথা বলি যে এখন যদি তুমি জিজ্ঞেস করো সচিন বড় না বিরাট কোহলি বড়, সে কথা চলেই আসে। এটা তোমাকে বলতে হবে সচিন বড় না বিরাট কোহলি বড়। আমি যদি বলি আমার আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে সচিনকে ভালোবাসি, এবার সেইভাবে যদি আপনি কিছু একটা বলেন। আমি বলি সচিন তো সচিনই হয়, যে পথ প্রদর্শক সে তো পথ প্রদর্শক হয়। তাহলে তাকে দিয়ে যদি সবাই দেখে শেখে তাতে ভালো। সেটা সচিনের গর্ব যে একটা বিরাট হয়েছে, সচিনের গর্ব একটা শুভমান গিল হয়েছে। এ তো সচিন বাড়িতে বসে ভাবে যে আমি ছেড়ে এসেছি না, আমার দেশের জন্য এরা ফাইট করছে, এটাই তো ভালো। আমরা পুজো শুরু করেছি আজকে, সবাই করছে, মা দুর্গার পুজো হচ্ছে। শুধু পুজো নয়, পুজোর সঙ্গে এতগুলো মানুষের রুজি রুটি হচ্ছে, এত নতুন নতুন শিল্পী আসছে, নতুন নতুন ভাবনা চিন্তা আসছে, শিল্পকলা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। আজকে পৃথিবীর সবথেকে বড় কার্নিভাল হচ্ছে দুর্গাপুজো। 1,00,000 কোটি টাকার বাণিজ্য হচ্ছে এখানে, ইনভলভমেন্ট, ইকোনমি ডেভেলপমেন্ট হচ্ছে। এর থেকে বড় জিনিস কী হতে পারে? আমি তো চাই আরও সবাই পুজোয় ইনভলভ হোক। আমরা যখন এখানে এলাম, আমি আপনার এই এই চেম্বারে প্রত্যেকটা বছরের ডিটেইল রয়েছে। না না, এটা দেখো, একটা ইতিহাস তো সব কিছু তো মনে রাখে না, কিন্তু কিছু ছবি তো তোমার কথা বলে। তা তুমি দেখো, এই যে আমরা এই পুজোটা আমি যখন করেছিলাম কেরালা, তো এখানে কেরালিয়ান 16টা অর্গানাইজেশনকে আমি যুক্ত করেছিলাম। আমরা করেছিলাম থেইয়াম থেকে কথাকলি বিবর্তন, 300 বছরের বিবর্তন নৃত্যের। এটার সঙ্গে যুক্ত হয়েছিলেন গুরু গোবিন্দান কুট্টি, থাঙ্কুমণি কুট্টি। ঠাকুরটা তাদের কনসেপ্টে তৈরি হয়েছিল, তারা দাঁড়িয়ে থেকে মাঠে এই পুজোটা করেছেন। তো আমি তখন একটা ক্যাচলাইন দিয়েছিলাম, 3 টাকা 5 টাকায় কেরাল চলুন। তখন 3 টাকা বাস ভাড়া, 5 টাকা ট্রেন ভাড়া। তো সেটাই, এটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। প্রয়াত ঋতুপর্ণ ঘোষ আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন এই অ্যাডভার্টাইজমেন্টটার জন্য। আমরা অনেক কিছু করেছি, যেমন একবার অনিলবাবুকে বলেছিলাম পুজোর ছুটিতে বেড়াতে আসছেন, তো অনিলবাবু, একবার বিমানবাবুকে করেছিলাম, তো বিমানবাবু তো বললেন আমি যাই না। আর আমি বলেছিলাম যে উনি যদি আমার পুজোতে না আসেন আমি রাজনীতি ছেড়ে দেবো। অনেক বিতর্ক, তখন মিডিয়া এসে গেছে, সকাল বিকেল বিতর্ক চলছে। আর যখন এটা উদ্বোধন হলো, তখন উদ্বোধন করলেন বিমান ব্যানার্জি, আজকে যিনি আমাদের মাননীয় অধ্যক্ষ। এটা কি ঠাট্টা করে মজা করে একটু পিছনে লাগার জন্য? কতগুলো দেখো, প্রত্যেকটা একটা অ্যাডভার্টাইজমেন্ট দরকার, তো একটা প্রচার দরকার। ধীরে ধীরে তো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো আমাকে তো সেইভাবে করতে হবে মানুষের কাছে। দেখো 2007 সাল, তুমি নিজেই দেখতে পাবে আমি কি লিখেছিলাম, মানে সেই সময় কিন্তু 2007-এ আমি একটা যেটা হয়েছে, এই যে বাণিজ্যিকরণ, সুরুচি সংঘ প্রথম, স্টার টিভি আমাদের পুজো স্পন্সর করেছে, জি আমাদের পুজো স্পন্সর করেছে, পরবর্তীকালে 3টে স্টেট গভর্নমেন্ট আমাদের পুজো স্পন্সর করেছে। এই যে আজকে বাণিজ্যিকরণ হয়েছে, এত মানুষ আসছে, এত বাণিজ্যিক সংস্থা আসছে, এটাও শুরুয়াত কিন্তু সুরুচি সংঘের হাত ধরে। এত প্যাশন কি করে আসে আপনার? দেখো, আমি সবসময় চেষ্টা করি যে মানুষ তো আসবে, কিছুদিন পরে চলেও যাবে, কিছু তো কাজ করে যায় যেটা মানুষ মনে রাখবে। একটা কথা, আপনাদের ক্লাবে যত সদস্য রয়েছে তারা আমাকে জানালো যে আপনি যারা যারা মেম্বার রয়েছে তাদের যে গুণ রয়েছে সেটা চট করে বেছে তারা সেই যেন কাজটা করতে পারে সেভাবে অ্যালোকেট করে দেয়। সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি তোমাকে বারবারই বললাম যে তুমি একা কিছু করলে তার মধ্যে কোনো আনন্দ নেই, তুমি সবাইকে নিয়ে করলে তার মধ্যে অনেক বেশি আনন্দ, একটা হই হই ভাব। ফলে আমাকে দেখতে হয় যে আমি তো চিরকাল, আজকে একটা সময় আমি এখানে রাত্রিবেলা সারা রাত থাকতাম, নিজের হাতে করতাম, এখন আমি 1 ঘন্টাও সময় দিতে পারি না। তাহলে কি আমার পুজোটা খারাপ হবে? আমার পুজোটা ছোট হয়ে যাবে না? আমাকে পরের প্রজন্মর পর প্রজন্ম তৈরি করে যেতে হবে, যারা আমি না থাকলেও আগামী দিনে যারা পুজোটা করতে পারে। তাই তার যার যেটুকু ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে তাকে সেখানেই রাখা, যে তুমি এই কাজটা শেখো, আর্টিস্টের সঙ্গে তুমি এখানে থাকো। তুমি ভালো প্যান্ডেলটা করতে চাও, তোমার আইডিয়া আছে, তুমি সারাদিন মাঠে থেকে প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে দেখো, আর্টিস্ট কীভাবে কাজ করছে দেখো, তোমার লাইটে ইন্টারেস্টেড, লাইট কী করে করছে সেটা দেখো, যার যেটা ইন্টারেস্ট আছে তাকে সেটা দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়া। এই তো কাজ, আর কিচ্ছু নেই। এবং আমাদের পুরো কর্পোরেট কালচার, প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের আছে, কেউ দায়িত্বে ওভারল্যাপ করে না, ফলে আপন মনে কাজ হয়ে যায়।
জনগণের পুজোর লাইন অনেক বেশি আপনাকে মানে মন থেকে সন্তুষ্ট দেয়, নাকি একটা অ্যাওয়ার্ড যেটা আপনারা না। 5 বছর ধরে ধরুন তবে পাচ্ছেন আমি না? একটা কথা বলি, অ্যাওয়ার্ড একটা সময় হয়, ম্যান অফ দি ম্যাচ, ম্যান অফ দি সিরিজ সব পাওয়া হয়ে গেছে। 13খানা এশিয়ান পেন্টস আছে, প্রায় 10খানার মতো বিশ্ব বাংলা আছে, আনন্দবাজার আছে। কোনো প্রাইজ আমার একটা, আমাদের ক্লাবের যে বড় ঘরটা, তোমায় যদি আবার নিয়ে যে একটা ছবি তোলো, শুধু এটা তৈরি করা হয়েছে অ্যাওয়ার্ড রাখার জন্য, প্রাইজ রাখার জন্য। আমি 2011 সাল থেকে 2015 সাল পরপর 5 বছর এশিয়ান পেন্টস পেয়েছি। এ রেকর্ড ভাঙার ক্ষমতার কারণে ফলে অ্যাচিভ। এখন আমাকে বলছে মানুষের কাছে, যেমন আমি এবারে একটা পুজো করেছি, এই পুজোটার মধ্যে বিশাল কিছু নেই, অনেকে অনেক খরচা করে অনেক কিছু করে করেন, কিন্তু আমার পুজোর মধ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। আমি এবার একটা মেসেজ দিচ্ছি, যেখানে আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে অভিভাবকদের কাছে, বাচ্চাদের নিয়ে আসুন, একটা ইতিহাসকে জানুন, যে ইতিহাসটার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই ইতিহাসটা যদি তারা জানতে পারে, এই একটা মেসেজ যদি প্রজন্মের কাছে পৌঁছতে পারি, এটাই তো আমার কাজ। অসংখ্য ধন্যবাদ। আমি এই যে পুরো সুরুচি সঙ্গে যে ইন্টারভিউ আমরা স্বরূপদার কাছে নিয়েছি। তারপর এটা ইন্টারভিউ পার্ট নয়। তারপর হচ্ছে আপনাদের যিনি লাইট করছেন দীনেশবাবু, অনির্বাণদা, আর আপনারটা হচ্ছে আমাদের কাছে পুরো কেকের উপরে যে পুরো ব্যাপারটা রয়েছে সেটা আমি কমপ্লিট হলো। অত্যন্ত নগণ্য মানুষ। না। আমি বারবারই বলি, আমি একটা লেবার ক্লাসের লোক, পরিশ্রম করাটাই আমার কাজ, এবং সেখান থেকে কিছু লোককে তৈরি করা আমার কাজ, আমি সেটাই করছি। আমি চাই কলকাতার দুর্গাপুজো আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তার অক্লান্ত প্রয়াস না থাকলে এই ইন্টেলিজেবল হেরিটেজ আমরা হতে পারতাম না। আমি বারবারই বলছি যে বিশ্বের সব থেকে বড় কার্নিভাল হচ্ছে কলকাতার দুর্গাপুজো, বাংলার দুর্গাপুজো। 1,00,000 কোটি টাকার ইনভলভমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, এত বড় কার্নিভাল কোথায় আছে? সারা পৃথিবী দেখে আমাদের, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন কার্নিভাল, হোল ওয়ার্ল্ড দেখে এই কার্নিভাল। এর থেকে বড় জিনিস কি আছে? আজকে দুর্গাপুজোকে নিয়ে যা আমরা এত কিছু করছি, অনেকে তো বলেন এখানে নাকি দুর্গাপুজো হয় না, তো তাদের বলবো একবার আসুন না। অফিসিয়াল শুধু পুজোই হচ্ছে 70,000, তারপরে তো বাড়ির পুজো আছে, অন্য পুজো আছে, কমিউনিটির পুজো আছে, 70,000 অফিসিয়াল পুজো। সারা পৃথিবীতে কোনো আছে কোনো একটা ফেস্টিভ্যাল এরকম বাড়ি বাড়িতে হয়, এরকম এত সংখ্যায় হয়? ইটস অল ক্রেডিট গোস টু আওয়ার চিফ মিনিস্টার। তিনি প্রত্যেকটা পুজো কমিটিকে সাহায্য করছেন, আজকে তাকে অনেকে কপি করছেন, কিন্তু উনি প্রথমে যখন করেছিলেন অনেকে কোর্টে গেছেন, কিন্তু উনি বলেছেন না, অনেক ক্লাব আছে তার সামর্থ্য আছে, আবার অনেক ক্লাব আছে যার সামর্থ্য নেই, তিনি সবার পাশে দাঁড়িয়ে কলকাতার দুর্গাপুজোকে প্রমোট করছেন। সেটা অস্বীকার করার কিছু নেই। অনেক ভালো থাকবেন।